আলোচনায় বসতে চলেছি সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আমাদের প্রাচ্য কাব্য তত্ত্বের। এই সম্পর্কিত আলোচনার খানিকটা ভূমিকা আমরা যখন ধ্রুপদী অলঙ্কারবাদ, বিভিন্ন যে মতবাদগুলি রসবাদ ধ্বনিবাদ পড়েছিলাম, সেই সময়ে একটা মোটামুটি ভূমিকা তৈরি করার চেষ্টা করেছিলাম। কিছু কিছু কথা আজকের আমাদের আলোচনায় যেমন সেটি বিস্তারিত জায়গাটি ফিরে আসবে, তার সাথে সাথে আমাদের যে প্রকরণ অংশগুলো অর্থাৎ উজ্জ্বল নীলমণি, সেই উজ্জ্বল নীলমণির যে প্রকরণ অংশগুলো আমাদের নেটে পাঠ্য, নায়ক নায়িকা শৃঙ্গার হরিপ্রিয়া ইত্যাদি, সেগুলোর মধ্যে বিশদে যাওয়ার চেষ্টা করব। এক এক করে কতগুলো স্টেপ আছে। আমি উজ্জ্বল নীলমণি একেবারে ছন্দের মতোই। আচ্ছা, আমি একটুখানি হোস্টের কাছে জানতে চাইবো, আজকে এই 2 ঘন্টাতে কি পুরো উজ্জ্বল মণিটা আমাকে শেষ করতে হবে, নাকি এর আর অন্য কোনো ক্লাস ধার্য আছে? হ্যাঁ স্যার, আজকের এই 2 ঘন্টাতে যেহেতু সেট পরীক্ষাটার মাঝে আমরা আর কোনো ক্লাস পাবো না, এমন ভাবে একটু করে দিলে ভালো হয় যাতে অন্ততপক্ষে ওনারা সেটের জন্য পুরোটা আর কি করে নিতে পারে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। এটা খুব কঠিন একটা কাজ, গোটা উজ্জ্বল নীলমণি 2 ঘন্টায় করা। যতটা নাটশেলে বলা যায় আমি ততটাই চেষ্টা করছি বলার, সেটের দিকটা লক্ষ্য রেখে। কঠিন কঠিন তত্ত্বগুলো সব আমাকে দেওয়া হয় একদম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় বলে দেওয়ার জন্য। এটা হেভি চাপ হয়ে যাচ্ছে দিন দিন আমার। যাই হোক, আমি চেষ্টা করছি সহজভাবে বল। প্রথম কথা হচ্ছে যে কিছু কথা আমাকে বলতেই হবে, না হলে উজ্জ্বল নীলমণিকে আমরা ছুঁতে পারবো না, উজ্জ্বল নীলমণিকে আমরা বুঝতে পারবো না। যেটা জায়গা থেকে আমাদের আলোচনাটা শুরু হওয়া উচিত উজ্জ্বল নীলমণির ক্ষেত্রে, সেটা হচ্ছে ভক্তি। এই ব্যাপারটিকে কেন্দ্র করে গোটা বৈষ্ণব শাস্ত্র, তার তত্ত্ব, তার যে প্রেম ভক্তি নামক আইকনিক প্রোপাগান্ডাটিকে সামনে রেখে একটা আন্দোলনের জন্ম দিতে সক্ষম হয়েছিল, সেই ভক্তি ব্যাপারটি হচ্ছে এখানে মুখ্য সেন্টার, কেন্দ্রীয় অবস্থান, যাকে কেন্দ্র করে আমরা উজ্জ্বল নীলমণিকে বোঝার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে ভক্তি এই ব্যাপারটিকে আমরা বৈষ্ণব রসশাস্ত্রে এসে যে একমাত্র রস হিসেবে জানার চেষ্টা করছি, রস হিসেবে জানছি, সেই জানার প্রক্রিয়াগত দিকের মধ্যে আমরা যদি একটু ফিরে তাকানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে এই ব্যাপারটির যাত্রাটি কিন্তু প্রথম বৈষ্ণব রসশাস্ত্ররাই বলছেন এমনটা নয়। ভরত যখন তার নাট্যশাস্ত্রে 8টি বা মতান্তরে 9টি রসের কথা বলবেন, 8টা এবং 9টা স্থায়ী ভাব থেকে জাত 8টা এবং 9টি রসের কথা বলবেন, তখন ক্রমান্বয়ে এগুলোকে নিয়ে অনেক আলোচনা হবে, অনেক তাত্ত্বিকেরা আসবেন, তাদের মতো করে গোটা বিষয়টিকে দেখার চেষ্টা করবেন, কিন্তু মূলগতভাবে সবাই ভরতপথিত এই 8টা 9টার স্থায়ী ভাব এবং তার থেকে জাত রসকে মেনে নিয়েছিল। যারা মানছেন না তারা এটাকে ধরছেন, কিন্তু মূল হিসাবে কোনো কোনো একটি রসকে তুলে ধরার চেষ্টা করছেন। যেমন 14দশ শতকের একজন বিখ্যাত অলঙ্কারী বোপদেব, তার মুক্তাফল নামক একটা বিখ্যাত গ্রন্থ, তোমরা নিশ্চয়ই কেউ কেউ এই বইটির নাম জানো। সেই বোপদেব তার মুক্তাফল গ্রন্থে একটা মজার কথা বলবেন, ভরতের এই সমস্ত 8টা 9টা স্থায়ী ভাব এবং রসের প্রসঙ্গকে সামনে রেখেই বলবেন যে ভক্তি, রস ভক্তি, যেটি ভরত কখনো তাকে রসের যোগ্যতা বা যোগ্যতা যে থাকতে পারে সেটা নিয়ে ভাবছেন, এই বিষয়টা নিয়ে ভাবছেন। বোপদেব প্রথম বলবেন যে ভক্তি নামক একটা ব্যাপারও রস হিসেবে উঠে আসার দাবিদার, এবং সব একমাত্র রস হিসেবে উঠে আসার দাবিদার। খুব প্রমাণের জায়গা থেকে তিনি এই তার বক্তব্যটিকে দাঁড় করাতে পারবেন এমনটা নয়, কিন্তু প্রথম যদি কেউ ভক্তিকে রস হিসাবে তার মর্যাদা চেনানোর চেষ্টা করেন, তিনি কিন্তু বোপদেব তার মুক্তাফল নামক বইটিতে 14দশ শতকে এই কথাটি তিনি বলার চেষ্টা করবেন, আমরা দেখতে পাবো। এখন সেখান থেকেই আমরা যখন 16শ শতাব্দীতে এসে জাম্প করছি, একেবারে চৈতন্যদেব প্রেম নামক এই বিষয়টিকে তার মুখ্য
আলোচনার কেন্দ্রে স্থাপন করে একটি ধর্মীয় সংস্কার আন্দোলনের জায়গায় পৌঁছে যাচ্ছেন, সেখানে ভক্তি হচ্ছে তার মূল এজেন্ডা। এবং এই ভক্তি কালক্রমে প্রেম ভক্তির যে রূপ নেবে তার বেশ খানিকটা আমরা চৈতন্য জীবন চরিত সাহিত্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে পড়েছি। আমাদের এখনকার যেটা মুখ্য আলোচনার বিষয়, এই ভক্তিকে কেন্দ্র করে প্রকরণগুলোর যাত্রা কিভাবে তৈরি হচ্ছে। মুখ্যত দুটো বই আমরা যে স্বরগোস্বামীর কথা জানি, চৈতন্যদেব তাদেরই প্রত্যক্ষ নির্দেশে ভক্তি তত্ত্ব, ভক্তি দাক্ষিণাত্য, এর আগে ভক্তি আন্দোলন নিয়ে একটা বড় রকমের ঢেউ শুরু হয়ে গেছে, এবং তারই একটা বাঙালি সংস্করণ হিসাবে চৈতন্যদেব ভক্তি তত্ত্বকে আরো সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্বরগোস্বামী, 6 জন গোস্বামী, আমরা তার মধ্যে প্রায় প্রত্যেকের নামই জানি, রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী প্রমুখ। এই যে 6 জন গোস্বামী, গোস্বামী এদের কারোর পদবি নয়, এদের বেসিক্যালি উপাধি। এই যে ডক্টরেট উপাধি হয়, গোস্বামী হচ্ছে এদের প্রত্যেকের উপাধি। এদের স্কলাস্টিক অ্যাক্টিভিটির জন্য প্রথম 3 জন হচ্ছেন একজন ট্রু একাডেমিশিয়ান, যারা তত্ত্বগুলোকে প্রতিষ্ঠা করছেন, আর বাকিরা সেই তত্ত্বগুলোকে প্রচারের, রঘুনাথ গোস্বামী বা অন্যান্য যাদের কথা আমরা জানি এই স্বরগোস্বামীদের মধ্যে প্রথম 3 জন রূপ, জীব, সনাতন, এরা মুখ্যত তত্ত্বটাকে সামনে তৈরি করার চেষ্টা করছেন, টিকা ইত্যাদি গ্রন্থ লিখছেন, আর বাকি 3 জন তাকে ছড়িয়ে দেওয়ার একদম খুব প্ল্যান ওয়েতে, খুব সুস্পষ্ট রূপে একটা সিস্টেম, বডি অফ লিটারেচার, বৈষ্ণব ভক্তি রসসাহিত্য, রসশাস্ত্রের, ভক্তি রসশাস্ত্রের একটা খুব সুস্পষ্ট বডি অফ লিটারেচার চৈতন্যদেবের প্রত্যক্ষ নির্দেশে এই 6 জন গোস্বামীরা তৈরি করার চেষ্টা করছেন, ভক্তিকে একমাত্র মুখ্য রস করে তুলছে। এবং এই রস করতে গিয়ে তাকে আমরা বারবার এটা বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের এটা মনেও আছে, আমি ধরে নেব, আশা করে নেব যে তোমরা প্রত্যেকেই এই ব্যাপারটির সঙ্গে হয়তো এতদিনে একটা মূল গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে গেছো, যে এই যে ভক্তিকে একমাত্র রস করে নিচ্ছে, সেখানে তত্ত্বটি কিন্তু তারা ভরত অনুসরণেই আনছেন। ভরত এবং ভরতের রসশাস্ত্র অনুযায়ী পরবর্তীকালে অভিনবগুপ্ত কথিত অভিব্যক্তিবাদে যে সাধারণীকরণের সূত্র, যে সহৃদয় পাঠকের সূত্র এবং ওই তন্ময়ী ভবনের যোগ্যতার সূত্র, তাকে কিন্তু এরা কেউ অমান্য করছে না। এরা কিন্তু ভরতের রসসূত্র এবং অভিনবগুপ্ত কথিত রসবাদের ব্যাখ্যাকে কেউ খণ্ডন করছেন না, শুধু একটা ডিফারেন্স ক্রিয়েট করছেন যে রস ভাবা একটা ভক্তি রস। এখন রস থাকতে গেলে কি থাকতে হয়? স্থায়ী ভাব থাকতে হয়। তাদেরকে একটা স্থায়ী ভাব তৈরি করতে হবে। যখন তারা একটা নতুন রসের উৎপত্তি হিসাবে ভক্তিকে মান্যতা দিচ্ছেন, বোপদেব কিন্তু কোনো স্থায়ী ভাব তৈরি করে দিয়ে যেতে পারেননি তার মুক্তাফল গ্রন্থে। ভক্তিকে রস আকারে, প্রধান রস আকারে খানিকটা আলগোছে বলে ছেড়ে দিয়েছেন, তাকেই এক্সটেন্ডেড জায়গায় ভরতের রসসূত্র এবং অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদকে সামনে রেখে তার একটা স্থায়ী ভাব তৈরি করছে। সেই স্থায়ী ভাবটার নাম কি? কৃষ্ণরতি। কি অদ্ভুত রকমের সিস্টেমকে এরা সামনে আনছে এবং এতটা যুক্তি সহকারে আনছে, এটা ভাবলে সত্যি আমাদের অবাক হতে হয়। আমাদের প্রত্যেকের মধ্যে ভরত কথিত ওই 8টা স্থায়ী ভাবের অস্তিত্বকে এরা কেউ অগ্রাহ্য করছে না। আমরা হাসছি, কাঁদছি, রাগ করছি, পাগলের মতো চিৎকার করছি, ভয় পাচ্ছি, সমস্ত অভিব্যক্তিকে তারা স্বীকার করছে, কিন্তু লক্ষ্য বাবা একটাই, এই সমস্ত অভিব্যক্তি, এই সমস্ত অনুভূতি ধাবিত হচ্ছে একটা মূল দিকে, সেটা হচ্ছে কৃষ্ণ। আমরা প্রত্যেকেই বেসিক্যালি কৃষ্ণ ভাবে রত। আমাদের যেই রত থাকা, রতি শব্দটির একটি অর্থ যদি হয় রমণ, তাহলে আরেকটি অর্থ হচ্ছে টু বি কানেক্ট, টু অ্যাটাচড, রত থাকা। আমরা প্রত্যেকে ওই অ্যাটাচড হয়ে আছি, কার সাথে? কৃষ্ণের সাথে। কৃষ্ণ রতি, কি অদ্ভুত রকম ভাবে যে আপাত শৃঙ্গার রতির যে যৌনতার বহিঃপ্রকাশ, তাকে কৃষ্ণের সাথে যুক্ত করে দিয়ে ভরত কথিত রতি এবং শৃঙ্গারকে তারা লিস্ট থেকে সরিয়ে করে দিল, তাকে যুক্ত স্থায়ী ভাব কৃষ্ণ রতি নামক একটি বিশেষ তত্ত্বের সাথে, এবং যার থেকে ভক্তি রস আমাদের একমাত্র মুখ্য ভক্তি রস, মুখ্য রস। এখন ভক্তি যদি মুখ্য রস হয়, এই ভক্তি ক প্রকার? 2 প্রকার।
এই সম্পর্কেও আমরা একটা ভূমিকা অলরেডি করে নিয়েছি, খানিকটা রিকল করে নেব। এই ভক্তি দু প্রকার, কেন দু প্রকার? তারা সাধারণীকরণের সূত্রকে মেনেও এই জায়গাটিতে তফাৎ করে দিচ্ছে যে সরাসরি আমরা কিন্তু কৃষ্ণের রত থাকছি বটে, সরাসরি আমরা রাধা ভাবে ভাবিত হচ্ছি বটে, কিন্তু একটা চৌকাঠ, একটা একটা বাধা আছে, একটা ডিস্টেন্সে আছে, একটা একটা ধাপ দূর থেকে এটা করছি। সরাসরি এটা যেহেতু একটা ধার্মিক অবস্থান, আমরা সরাসরি ভগবানের সাথে কিন্তু মিলে যেতে পারি না, আমাদের সেই অধিকার নেই। আমরা তুচ্ছ মর্তে বাসকারী জীব, আমরা ভক্ত হতে পারি, আমরা দেবতার সাথে একই সাথে মিলে যেতে পারি না। তাহলে এই চৌকাটটা তুলতে গিয়ে তারা ভক্তিকে দুটো ভাগে ভাগ করছেন, রাগানুগা এবং রাগাত্তিকা। রাগাত্তিকা ভক্তি হচ্ছে সেই চূড়ান্ত অবস্থা যখন রাধা কৃষ্ণের সাথে চূড়ান্ত মিলনের প্রেম বিলাস বৈবর্ততে, হ্যাঁ, যখন প্রেমবিলাস বৈবর্তের ওই চূড়ান্ত অবস্থানে গিয়ে তার সাধ্য বস্তুর সন্ধান পায়, যেটাই চৈতন্যদেব পরবর্তীকালে রায় রামানন্দকে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পর্যায়ে গোদাবরী তীরে, ভাগীরথী তীরে বিভিন্ন জনের সাথে বক্তব্যে তুলে ধরার চেষ্টা করবেন, যেটা আমরা তত্ত্বাকারে পড়ি। রাগাত্তিকা ভক্তির অধিকার কাদের? যারা ব্রজে বাস করছে। ব্রজে কারা বাস করছে? সেই রাধা, সেই ব্রজ গোপিনীরা, যশোদা, বলরাম, কৃষ্ণের বন্ধু বান্ধব, যাদের সাথে বসে তারা খেলা করে, সেই সমস্ত ব্রজে বসবাসকারী ইমাজিনারি ক্যারেক্টার। ইমাজিনারি বলছি মানে আমরা বিশ্বাস করি তারা এক্সিস্ট করে, কিন্তু তাদেরকে তো আমরা চোখে দেখতে পাই। বাট ওই প্যারালাল ইউনিভার্সটা আছে, ব্রজধাম হচ্ছে একটা প্যারালাল ইউনিভার্স। ওই ইউনিভার্সে যে সমস্ত চরিত্ররা থাকে তারাই একমাত্র কৃষ্ণের সাথে সরাসরি যুক্ত হতে পারে। রাধা তাকে সরাসরি কামনা করতে পারে, যশোদা মা হিসেবে তাকে সরাসরি কামনা করতে পারে, বলরাম দাদা হিসেবে তাকে সরাসরি কামনা করতে পারে। এই অধিকার তাদের আছে। এই সরাসরি আত্মীকরণের নাম রাগাত্মিকা, রাগের প্রত্যক্ষ আত্মীকরণ। এখানে রাগ মানে প্রেম। আর আমরা যারা এই বিশ্ব সংসারে বসে থাকি, কৃষ্ণের রত হয়ে থাকি সাধারণভাবে, স্থায়ী ভাবের দ্বারা, এবং ভক্তি রসের অভিব্যক্তি ঘটাই, আমরা একটা ধাপ ডুবে আছি। আমরা ওই কামনার কামনা করছি। আমরা চাইছি রাধা ওইভাবেই কৃষ্ণ প্রেমে মজে থাকুক, আমরা চাইছি যশোদা ওইভাবেই মাখন চুরি করলে কৃষ্ণকে সে শাস্তি দিক, আমরা চাইছি বলরাম এভাবেই কৃষ্ণ দুষ্টুমি করলে বড় দাদা হিসেবে তাকে বকুক। এই যে কামনার কামনা করা, একটা ধাপ দূরে রাগানুগা, রাগের অনুগ, প্রেমের অনুগ, যেটি প্রত্যক্ষ প্রেম, যেটি ব্রজধামে অবস্থান করছে, তার অনুগ হয়ে আমরা একটা ধাপ দূরে বসে আছি। ভক্তিকে দুটো ভাগে ভাগ করে নেই। তাই যখন রাধা কৃষ্ণের কোনো প্রেম পদাবলী নাটকে অভিনীত হচ্ছে, আমরা তাদের একটা কোনো প্রেমের সিন দেখছি, আমরা সরাসরি নিজেকে কৃষ্ণ, নিজেকে রাধা মনে করতে পারছি। দুষ্মন্ত ভরতের ক্ষেত্রে এই ব্যাপারটি নেই। শাহরুখ খান বা অন্যান্য কোনো যে সমস্ত সিনেমা দেখে আমরা বিগলিত প্রাণে হাউ হাউ করে কাঁদি, তার ক্ষেত্রে এই বাধা বা ব্যারিয়ারটা নেই। বৈষ্ণব সাহিত্যে আছে, কারণ এটা একটা ধর্মীয় প্রোপাগান্ডা। তুমি ভগবান হতে পারো না, তুমি ভগবানের সাথে মিশে যেতে পারো না, তোমাকে ভক্তের জায়গায় একটা ধাপ দূরে থাকতে হবে। এই যে প্রপার সিস্টেমটি তৈরি করে দেওয়া হলো, হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে সিস্টেমটি তৈরি করে দেওয়া হলো, এই সিস্টেমটি তৈরি করে দেওয়ার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো ভক্তির ক্ষেত্রে তাহলে যে মুখ্য অবস্থান একটাই রস, ভক্তি রস। বোপদেব কথিত ওই প্রাথমিক সূত্রটাকে টেনে এনে পরবর্তীকালে দুটি মূল গ্রন্থ, রূপ গোস্বামী লিখিত উজ্জ্বল নীলমণি এবং ভক্তি রসামৃত সিন্ধু, দুটো একদম পরস্পরের পরিপূরক দুটো গ্রন্থ, উজ্জ্বল নীলমণি এবং ভক্তি রসামৃত সিন্ধু, এই দুটো বইকে সামনে রেখে যে মূল রসের দিকে তারা নিয়ে গেল, সেটি হলো ভক্তি রস। কিন্তু ভরতের বাকি রসগুলোকে তো স্থান দিতে হবে। খুব ভালো প্রশ্ন করেছো ইন্দ্রাণী, আমি আসছি ক্রমান্বয়ে বৈধি ভক্তির কথায়। আমাকে তো বাকি রসগুলোকে স্থান দিতে হবে। এই যে স্থান দেওয়ার জায়গা থেকে এই ভক্তি রসের জায়গাটিকে তারা দুটো ভাগে ভাগ করছে, মুখ্য ভক্তি, গৌণ ভক্তি। মুখ্য ভক্তির মধ্যে আমাদের পরপর ক্রোনোলজিক্যালি যে রসগুলোকে সাজানো হচ্ছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর গৌণ ভক্তি রসের মধ্যে শৃঙ্গার অলরেডি বাদ হয়ে গেছে, রতি অলরেডি বাদ হয়ে গেছে, রইল বাকি কারা? হাস্য, ক্রোধ, উৎসাহ, ভয়, যোগুৎসা, বিষ্ঠ। টোটাল কটা হলো? শান্তটাকে মুখ্য ভক্তিতে ঢুকিয়ে দিয়েছি, তাহলে সমার এখানে ঢুকছে না। কটা হলো? 7টা। আর এদিকে কটা হলো? 5টা। আমাদের ছোটবেলায় প্রশ্ন আসতো বৈষ্ণব মতে রস ক প্রকার?
আমরা খাতা পাওয়ার পর ঘস ঘস করে লিখতাম না বৈষ্ণব মতে রস 5 প্রকার, শান্তদাস্য, সখ্য, বাৎসল্য, মধুর? ভুল লিখতাম, এখন কেটে দেওয়া হবে। হয় বলতে হবে বৈষ্ণব মতে রস 1 প্রকার ভক্তি রস, না হলে বলতে হবে 12 প্রকার। গৌণ ভক্তির ভরত কথিত 7টি আর বৈষ্ণব কথিত মুখ্য 5টি, 7 আর 5 12 প্রকার। এখন আরেকটি ভক্তির কথা এক্ষুনি তোমাদের মধ্যেই একজন প্রসঙ্গটি উত্থাপন করলো, বৈধি ভক্তি। এটার নামও আমরা শুনি। আমরা যে বারবার বলছি ভক্তির ক্ষেত্রে সাধারণীকরণের সূত্রটিকে সামনে রেখে এই চৌকাটটি তুলে দেওয়ার জায়গা অনুভব করলেন বৈষ্ণবেরা। রাগানুগা এবং রাগাত্মিকা ভক্তির জন্ম হলো। আরেকটি যে ভক্তি পড়ে থাকে বৈধি ভক্তির কথা আমরা শুনি। বৈধি কথাটার নাম মানে কি? যা বিধি সম্মত। বৈধি মানে যা বিধি সম্মত। বিধি সম্মত মানে কি? রাগানুগা রাগাত্মিকার মধ্যে কমন কোনটা? ছোটবেলায় অঙ্ক করতাম, কমনটাকে আমরা সরিয়ে বাদ দিয়ে দিতাম। কমন কোনটা? রাগ। রাগ মানে কি? প্রেম। তার মানে এই রাগানুগা রাগাত্মিকা ভক্তির মধ্যে যারা পড়ছে তাদের মুখ্য অবস্থানটা ভক্তির কোথার থেকে? প্রেমের জায়গা থেকে। ব্রজে রাধা কৃষ্ণকে প্রেমে কামনা করে, যশোদা তার মাতৃস্নেহে, সেটিও প্রেম, তাতে কামনা করে। আমরা যারা ভক্তরা ওই প্রেমে উদ্বেলিত হই। রাধা যদি কৃষ্ণের জন্য অভিসারে না গিয়ে গোষ্ঠা করে বসে থাকে বা প্র্যাকটিস করে পায়ে নুপুর বেঁধে আওয়াজ হচ্ছে কিনা দেখা, আমরা বিগলিত হই। কিন্তু আরেক ধরনের ভক্ত থাকে যাদের কাছে প্রেম মাহাত্ম্যটা ততটা ম্যাটার করে না, তারা ঐশ্বর্য রূপে রাধা কৃষ্ণকে ভগবান রূপে পুজো করেই ক্ষান্ত হয়। খোল করতাল নিয়ে সাধন ভজনে রত থেকেই তারা তৃপ্ত হয়। কাদের কথা বলছি? সাধু সন্ত। এই সাধু সন্ত বিধিসম্মত ভাবে হরিনাম সংকীর্তন, প্রপার হরিনাম সংকীর্তন, এরা প্রেম সংকীর্তন করে না। প্রপার হরিনাম সংকীর্তন বিধিসম্মত ভাবে কৃষ্ণ এবং রাধাকে ঐশ্বর্য রূপে ভগবান রূপে পুজো করে যারা তৃপ্ত, তারাই বৈধি ভক্তির অন্তর্গত। আমরা একটু পরেই বুঝতে পারবো এই যে মুখ্য ভক্তির শান্ত রস, এই শান্ত রসের অধীন তারা। শান্ত রসের অধীন কারা? যারা বিধিসম্মত ভাবে ভগবত সত্তাকে সামনে রেখে রাধাকৃষ্ণকে দৈব ভূমিকায় পূজা অর্চনা করে। আমরা কিন্তু তা নই। আমরা কেবলই এখানে শ্রীকৃষ্ণ আর রাধা যে ঐশ্বর্য রূপের অধীন সেটা ভাবছি না, বরং তাদের বিলাস রূপকে কামনা করছি, বরং তাদের বিলাস রূপের কাছে আত্মনিবেদন করছি। তাই আমাদের এই গোটা অবস্থানটা দাঁড়িয়েই আছে, ভক্তি রসের গোটা অবস্থানটা দাঁড়িয়ে আছে মুখ্যত দুটো ভক্তিকে কেন্দ্র করে, রাগানুগা রাগাত্মিকা, আর বৈধি ভক্তিটা একেবারে সেপারেটলি থেকে যাচ্ছে সাধু সন্তদের জন্য শান্ত রসকে কেন্দ্র করে। সেই জন্য বারবার বলা হয় বৈষ্ণব রস তাত্ত্বিকদের মুখ্য ভক্তি রসকে কেন্দ্র করে তাদের যে ফাইনাল ডেস্টিনেশন মধুর রস, তার দরজা হচ্ছে শান্ত রস। শান্ত রসের কাজটা হচ্ছে মধুর রসে ঘরে প্রবেশের দরজা মাত্র। ঘরে ঢোকার জন্য দরজার কাজ কি? জাস্ট খোলা আর বন্ধ করা, এর বেশি তো কোনো কাজ নেই। শান্ত রসটা হচ্ছে সেই ডোর, সেই দরজা, সেই প্রবেশ পথ। এখানেই তার ভূমিকা শেষ। ইন্দ্রাণী বোঝা যাচ্ছে? ইন্দ্রাণী বোঝা গেছে? যা বিধি সম্মত ভক্তি তাই বৈধি ভক্তি। যা বিধি সম্মত শান্ত রসের অধীন হয়ে সাধু সন্তরা ঐশ্বর্য রূপে রাধাকৃষ্ণকে ভজনা করে, তাই বৈধি ভক্তি। এদের কাছে এই ব্যাপারটি ক্রিয়াশীল নয়, এদের মানসিকতা এই ব্যাপারটি ক্রিয়াশীল নয় যে রাধা কৃষ্ণ প্রেমে পাগল হলো কি হলো। এদের কাছে এই ব্যাপারটি ক্রিয়াশীল নয় যে কৃষ্ণ রাধাকে সংকেত কুঞ্জ স্থানে আসতে বলে নিজে এলো কি এলো। ভগবত সত্তা। এবং আমরা যদি খেয়াল করে দেখি, আমরা এই অবস্থানটির মধ্যে যদি প্রবেশ করে দেখি, আচ্ছা একজন প্রশ্ন করছো যে বাকি ভক্তি রসগুলো তাহলে কি কি থাকছে? তাহলে গৌণ ভক্তি রসের মধ্যে হাস্য থেকে হাস, করুণ থেকে শোক, রৌদ্র থেকে ক্রোধ, বীর থেকে উৎসাহ, ভয়ানক থেকে ভয়, বিভৎস থেকে জুগুপ্সা, অদ্ভুত থেকে বিস্ময়। তাহলে আমি ঠিক উল্টোটা বললাম, আমি স্থায়ী ভাবগুলো পরে বললাম। হাস থেকে হাস্য, শোক থেকে করুণ, ক্রোধ থেকে রৌদ্র,
উৎসাহ থেকে বীর, ভয় থেকে ভয়ানক, যুগুপ্সা থেকে বিভৎস, বিস্ময় থেকে অদ্ভুত। এই 7টা হচ্ছে গৌণ ভক্তি রস, এই 7টা হচ্ছে গৌণ ভক্তি রস। সম আর শান্তের ব্যাপারটিতে আমি আসছি পরে, যে শান্ত ব্যাপারটি, এই যে অবস্থান বা অবস্থিতি, সেটি কিভাবে আসছে, শান্ত রসটি নিয়ে যে মতান্তরটি আছে সেটি কিভাবে আসছে, আমি সেটাই আসছি ক্রমশ। মুখ্য ভক্তি রস প্রসঙ্গে আমি আসি। মুখ্য ভক্তি রস আমাদের লক্ষ্য হচ্ছে শৃঙ্গার প্রকরণে প্রবেশ, শৃঙ্গার প্রকরণে যাওয়া, এবং ক্রমান্বয়ে নায়ক নায়িকা প্রকরণ আমি যতটা 2 ঘন্টার মধ্যে সহজে বলা যায় আমি সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে শান্ত। এখন এই শান্ত রসকে কেন্দ্র করে একটা বড় রকমের বিতর্ক আছে। বিতর্কটা তৈরি হচ্ছে যে বৈষ্ণব রসতাত্ত্বিকদের, মানে এই রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামীদের আগে কেউ কেউ এই শান্ত রসের কল্পনা করেছেন, এবং কেউ কেউ এমনও প্রস্তাব করছেন যে ভরতই শান্ত রসের কথা বলে গেছে এবং তার স্থায়ী ভাব হচ্ছে সম, তালিবর্ষম। প্রথম কথা হচ্ছে বৈষ্ণব রসতাত্ত্বিকদের আগে কেউ কেউ শান্ত রসের কথা বলেছে, এটা সত্য। ভরতও বলে থাকতে পারে, কিন্তু এটা অনুমান সাপেক্ষ, কোনো অকাট্য প্রমাণ আমরা পাচ্ছি না। কারণ ভরত এরপর থেকে তার নাট্যশাস্ত্রে যতবার রসের প্রসঙ্গ এনেছেন 8টা রসের কথা বলেছেন, 9টা বলছেন। কিন্তু এই সম, হ্যাঁ, নায়িকা ভেদ, হরিপ্রিয়া শৃঙ্গার, আমি আসছি এক এক করে শুভদীপ, চেষ্টা করব আজকে সহজে সেটা যতটা তুলে ধরা যায়। কিন্তু এই যে সম, এই সম ব্যাপারটির কোনো অস্তিত্ব অলঙ্কার শাস্ত্রে নেই। সম নামে কোনো স্থায়ী ভাবের কথা পৃথিবীর কেউ বলে, তাহলে এলো কোত্থেকে এই সম কথাটা? সম নামে যারা যারা এর আগে শান্ত রসের কথা বলেছে তাদের মধ্যে কেউ, ইনক্লুডিং বৈষ্ণব রসতাত্ত্বিকেরাও সম নামক স্থায়ী ভাবের কথা বলেননি। তাহলে সম আসছে কোত্থেকে? আমাদের মাথার মধ্যেই গেঁথে থাকছে সম স্থায়ী ভাব থেকে শান্ত কোত্থেকে। বৈষ্ণব পদাবলী চয়ন নামে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলনটি পরিচিত, ওই সুকুমার সেনের ভূমিকা সম্বলিত, ওই যে যেটা হলুদ বই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বৈষ্ণব পদাবলী সংকলন, সেই বইয়ের ভূমিকায় সুকুমার সেন বলছেন যে শান্তরস এবং তার স্থায়ী ভাব সম, এবং এর আগে কারা এই সমের কথা আনছেন বা পরে কারা এই সমের কথা বলছেন তার কোনো প্রামাণ্যতা আনছেন না। সুকুমার সেন অত্যন্ত প্রাজ্ঞ, আমাদের প্রায় বিধাত্রী সুলভ একজন পণ্ডিত ব্যক্তি, কিন্তু তিনি এই বৈষ্ণব পদাবলী চয়নের ভূমিকায় সম স্থায়ী ভাবটি নিজের সকপল কল্পিত ভাবে ব্যবহার করার পর থেকে আমাদের মাথার মধ্যে এই সম স্থায়ী ভাবের জায়গাটি ঢুকে যায় এবং তার থেকে জাত শান্ত রস এটি প্রবেশ করে ফেলে। বৈষ্ণব রসতাত্ত্বিকেরা বলছে কি সমের কথা বলছে না, বৈষ্ণব রসতাত্ত্বিকেরা বলছে শান্ত রসের স্থায়ী ভাব হচ্ছে শুদ্ধা। উজ্জ্বল নীলমণিতে শান্ত রসের স্থায়ী ভাবের নাম দেওয়া হচ্ছে শুদ্ধা। এই শুদ্ধার আবার 3টে ভাগ, সামান্যা, স্বচ্ছা, শান্তি। সামান্যা, স্বচ্ছা, শান্তি, এই 3টে স্থায়ী ভাব থেকেই শান্ত রসের জন্ম হতে পারে বলে উজ্জ্বল নীলমণিতে রূপ গোস্বামী বলছেন। তাহলে সুকুমার সেন কথিত যে সম কোত্থেকে তিনি পেয়েছেন বা এর আগের কোনো প্রামাণ্যতাও তিনি দেখাচ্ছেন, আমরাও পাচ্ছি না। এই যে মিসকনসেপশনটা তৈরি হয়ে যাচ্ছে, আমরা সম থেকে শান্ত বলে জেনে আসছি, বৈষ্ণব রসতাত্ত্বিকেরা কিন্তু এই সম থেকে শান্তের কথা বলছেন না, উজ্জ্বল নীলমণি এবং ভক্তি রসামৃত সিন্ধু উভয় গ্রন্থেই উল্লেখ করছেন না। তারা বরং বলছেন শুদ্ধা নামক স্থায়ী ভাব থেকে শান্ত রসের কথা, এবং এই শুদ্ধাকে 3টে ভাগে ভাগ করছেন, সামান্য, স্বচ্ছা, শান্তি। 3টে আলাদা আলাদা ডাইমেনশন, এই 3টে অবস্থান থেকেই কখনো যে প্রবল ভক্তির প্রগল্ভতা জেগে ওঠে, যখন প্রচন্ড দিব্যোন্মাদ অবস্থা জাগ্রত হয়, এই অনুযায়ী 3টে ক্রোনোলজিক্যাল অ্যাসপেক্ট তারা কল্পনা করে এই 3টে অবস্থান থেকে শান্তরসের জন্ম হতে পারে। এবং শান্তরসের অধীন কারা? ওই বৈধি ভক্তি, ওই বৈধি ভক্তির অন্তর্গত সাধু সন্তরা।
এখন তোমাদের আমি এটা বলতে পারি না যে সুকুমার সেনের মত অনুসরণ করো না, কিন্তু উজ্জ্বল নীলমণি যদি অনুসরণ করতে হয় তাহলে বাবা তোমাকে এই শুদ্ধার কথাই বলতে হবে, এইটুকুনি আমি বলতে পারি। সুকুমার সেনকে খণ্ডন করার যোগ্যতা বা যোগ্যতা তো কোনোটাই আমাদের নেই, কিন্তু যদি উজ্জ্বল নীলমণি অনুসরণ করতে হয় তাহলে সমের কথা সেখানে নাম্বার 1। এবং ওই বৈষ্ণব মতে রস 5 প্রকার, এটাও ভূমিকাতে বলা হচ্ছিল, তাই মাথায় গেঁথে গেছে। আমরা খুব মিথ বহন করতে ভালোবাসি, ছন্দের ক্ষেত্রে যেরকম অনেক বোঝা বয়ে বেরিয়েছি, এই তত্ত্বের ক্ষেত্রে এরকম অনেক ছোট ছোট বোঝা আমাদের ঘাড়ে আছে, আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা নিজেরাও। ফলত এই দুটো কথাই আমি তোমাদের সামনে উপস্থিত রাখলাম, যেটা তোমাদের ঠিক মনে হবে ব্যবহার করবে। প্রশ্নকর্তা অনেক সময় সম শান্ত এই জায়গা থেকেই প্রশ্ন করে থাকেন। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে শান্তের কারবার বৈধি ভক্তিতে শেষ। শান্ত বৈধি ভক্তির সাথে যুক্ত হয়ে গেল, বাকি পড়ে থাকলো মুখ্য ভক্তি রসের কতগুলো স্তর, দাস্য সখ্য বাৎসল্য মধুর। আমাদের মূল পৌঁছানোর ঘট কোনটা? মধুর রস। আমাদের গৌণ ভক্তি নিয়ে কোনো কারবার নেই, সেটা ধ্রুপদী অলঙ্কার বাদে আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই যে শান্ত দরজাটা আমরা খুলে ফেললাম, বৈধি ভক্তির দরজাটা পেরিয়ে এরপর থেকে যে 4টে রসের কথা জানবো, সেই 4টে রসই হয় রাগানুগা না হলে রাগাত্মিকা, মুখ্য জায়গা অবলম্বন করে আছে ভক্তির যেটি মূল দ্বিবিধ অবস্থা। দ্বিতীয় স্তর হচ্ছে তাহলে দাস্যরস। এখন এই দাস্যরসের নাম উজ্জ্বল নীলমণিতে আমরা প্রীত বলেও পাবো। প্রীত 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 রস মানে যা, দাস্য রস মানেও তা। দাস্য বা প্রীত, দাস্য বা প্রীত এই দুটো নামেই উজ্জ্বল নীলমণিতে দাস্য রসের কথা পাবো। এর স্থায়ী ভাব কি বলা হচ্ছে? প্রীতি বা সেবা। এর স্থায়ী ভাবের কথা কি? প্রীতি বা সেবা। ভালো করে খেয়াল করো, এই জায়গাটা ভীষণ মজার। যুক্তি মন্তব্য, শুদ্ধ শুদ্ধ বাক্যের জন্য এই যে স্তরগুলো একদম আদর্শ জায়গা। যদি কোনোদিন তোমাদের কোনো ইন্টারভিউতে এই প্রশ্নটা করা হয়, এমনকি যদি নেট বা সেটেও এই প্রশ্নটা আসে, তোমরা চোখ কান বুঝে আনসার করবে। প্রশ্নটা কি? বৈষ্ণব মতে মৌলিক রস কোনটি? বৈষ্ণব মতে মৌলিক রস। মৌলিক কথাটার মানে কি? যে রসের কথা বৈষ্ণবদের আগে এবং পরে কেউ বলছে, একমাত্র বৈষ্ণব তাত্ত্বিকেরা বলছেন, সেই রসটার নাম হচ্ছে দাস্য রস। দাস্য রসই হচ্ছে একমাত্র রস যে রসটি বৈষ্ণবরাই প্রথম বলছে, তার আগে পরে কেউ বলেনি। বাদ বাকি সমস্ত রসের কথা অন্যান্য আলংকারিকেরা কখনো না কখনো আলগোছে হলেও বলার চেষ্টা করেছেন, বৈষ্ণব তাত্ত্বিকেরা তাদেরকে এক জায়গায় করেছেন, কিন্তু দাস্য রসের কথা একমাত্র বৈষ্ণবেরাই প্রথম বলবে। কেন? তার তো একটা যুক্তি আছে। বৈষ্ণবেদের আগে কেন কেউ ভাবতে পারছে না দাস্য একটা রস হবার যোগ্যতা রাখে? দাস্য রসটি মৌলিক রস হিসেবে বৈষ্ণবেরা প্রথম কেন তুলে ধরছেন? খেয়াল করো, এখানে যে রসের বিভাজনটা সাজানো হচ্ছে সেটা কিন্তু কোনো লৌকিক নরনারীকে কেন্দ্র করে নয়। যে দুই মুখ্য ক্যারেক্টার, আমরা নায়ক নায়িকার প্রকরণের কথা বলছি বটে, কিন্তু এই নায়কের মুখ্য আদর্শ রূপ কে? কৃষ্ণ। সেই নায়িকার মুখ্য আদর্শ প্রতিনিধিকে রাধা। দুজনেই কিন্তু একটা ঐশ্বর্য রূপের অধিকারী, দুজনেই কিন্তু একটা ভগবৎ সত্তার অধিকারী। এরা আমাদের মতো লৌকিক নায়ক নায়িকা নয়। তার মানে ভগবান যখন থাকে তখন তার সেবা থাকে। আমি যখন ভগবানকে অ্যাজ এ ক্যারেক্টার কল্পনা করে রস বিভাজন করছি, তখন ভগবান আছে, ভক্ত আছে, তাহলে ভগবানের সেবা থাকবে তো। এর আগে যতগুলো আলংকারিক যত রকম রসের কথা বলছেন, লৌকিক নায়ক নায়িকাদেরকে কল্পনা করে বলেছেন, সেখানে এই দাস্য রসের প্রসঙ্গ আসবে কেন? লৌকিক নায়ক নায়িকায় রসের প্রসঙ্গে কেউ কারো সেবা করে না বাবা, যদি না সে তার মালিক হয়। মালিক সত্তাকে তো আর রসের জায়গায় আনতে পারা যায় না। মালিক সত্তাকে কখন আমি আনতে পারবো? যখন আমার মাথার উপর সে ভগবান হয়ে বসে থাকবে। এখানে কৃষ্ণ তো ভগবান বাবা, আর ভগবান থাকলে তার সেবা আছে।
ভগবান থাকলে তার প্রীতি আছে, তাকে প্রীত করা আমাদের কাজ। ব্ল্যাকস্টোন আগরবাতি এনে পুজো করে তাকে প্রীত করা আমার কাজ, এটা আমার সেবা। আর এই সেবা আমরা দুরকম ভাবে করতে পারি, সম্ভ্রমের সহিত, গৌরবের সহিত, দুরকম ভাবে করতে পারি। সম্ভ্রমের সহিত, সম্ভ্রমের সহিত মানে ভয়, আমি ঠিকঠাক ভাবে কৃষ্ণের গা হাত পা টিপে দিচ্ছি তো, তার মাথা চুলকে দিতে গিয়ে তাকে ব্যথা ফ্যাথা দিয়ে ফেললাম না তো, একটা ভয় কাজ করছে, একটা ভয় কাজ করে। ঠিকঠাক ভাবে সেবাটা করলাম তো, ঠিকঠাক ভাবে নকুল দানাটা দিলাম তো, সম্ভ্রমের সহিত। আরেকটা কি, গৌরবের সহিত। আরেকটা কিসের সাথে সেবা করি আমি, ভগবানের গৌরবের সাথে সেবা করি। জানিস আমি কার সেবা করছি, যে কারোর সেবা করছি না, কৃষ্ণের সেবা করছি। জানিস আমার মালিককে, অমিতাভ বচ্চন, যে কেউ নয়। গৌরব ফিল করি, যার সেবা করছি সে আর কোনো সাধারণ মানুষ নয়, যার সেবা করতে পারছি সেটা আমার সৌভাগ্য। দাস্যরস দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সম্ভ্রমপ্রীত, গৌরবপ্রীত। দাস্যরসের দুটি অবস্থান ভাগ হয়ে যাচ্ছে, সম্ভ্রমপ্রীত, গৌরবপ্রীত। ভয়ের সহিত সেবা, গৌরবের সহিত সেবা, দুটোই কৃষ্ণের। কৃষ্ণ যেহেতু আমার মালিক, আমি ভগবান তার দাস, তাই দাস্য রস হওয়ার যোগ্যতা রাখে বৈষ্ণব রসতাত্ত্বিকদের কাছে। এর আগে আর অন্য কেউ এইভাবে ভাবতে পারে, এর আগে অন্য কেউ দাস্যকে রস হওয়ার যোগ্যতা আছে এটা মাথাতেই আনতে পারি। বৈষ্ণবরা পাচ্ছে, কৃষ্ণ ভগবান, আমরা তার দাস। ভক্ত প্রথমত দাস, দ্বিতীয়ত সে তার প্রেমে পাগল, তারতে রত। এই রতের প্রথম স্টেপটা দাস্য দিয়ে তারা বোঝাচ্ছে, আমরা তারকে সেবা দিয়ে খুশি করছি। তাই এই দাস্য রসের অপর নাম প্রীত রস। কে প্রীত হচ্ছে, কে স্যাটিসফাইড হচ্ছে, কে আনন্দ পাচ্ছে, কৃষ্ণ। খেয়াল করো, আমি যদি একটা গ্রাফ বোঝানোর চেষ্টা করি, এখানে কৃষ্ণ মালিক, কৃষ্ণ মালিক ওপরে আর ভক্ত তার দাস নিচে, মালিক মাথার ওপর, আমি ভক্ত তার নিচে। এই দাস্য পেরিয়ে ক্রমশ যখন, এই দাস্য পেরিয়ে ক্রমশ যখন আমরা পরের স্টেপের রসটিতে প্রবেশ করব, তার নাম কি, সখ্য। তার নাম কি, সখ্য। এই সখ্য রসের আরো একটি নাম আমরা উজ্জ্বল নীলমণিতে পাচ্ছি, প্রেয়। প্রেয়, আগেরটিতে কি পেলাম, প্রীত, এখন কি পাচ্ছি, প্রেয়। প্রেয় বা সখ্য কাকে বলে, সখ্যতা। সখ্যতা কাকে বলে, বন্ধুত্বকে বলে। এর স্থায়ী ভাব কি কল্পনা করছেন বৈষ্ণব তাত্ত্বিকেরা, বিশ্রম্ভ বা সখ্য। বিশ্রম্ভ বা সখ্য, বিশ্রম্ভ বা সখ্য স্থায়ী ভাব থেকে সখ্য রসের জন্ম। এখন বিশ্রম্ভ কথাটার মানে কি, সখার বন্ধু এক। বিশ্রম্ভ কথাটার মানে কি, বিশ্রাম। এক্ষুনি তোমাদের মধ্যেই কেউ একজন দেখলাম চ্যাটে লিখলে বিশ্রাম। আমার ভালো লাগছে তোমরা এই জায়গাগুলো ঢুকে পড়েছো। বিশ্রাম কথাটারই বা মানে কি, আমরা কার সাথে বিশ্রাম গ্রহণ করি। এখানে বিশ্রাম মানে কিন্তু কেবল আরাম নয়, বিশ্রাম মানে আমাদের, আমি খুব সহজভাবে বোঝানোর জন্য বলছি, যে লব্জটা আমরা ব্যবহার করি ল্যাদ খাওয়া, পাতি। আমরা কার সাথে বসে বিশ্রাম ল্যাদ খাই, বন্ধুদের সাথে। কার সাথে বসে আমরা এই ল্যাদ খাওয়াটা উপভোগ করি, বিশ্রামটা উপভোগ করি, বিশ্রামটা উপভোগ করি, বন্ধুর সাথে, সখার সাথে। এখন আমি ভক্ত তার বন্ধু, আমি এখন তার নিচে নেই, কৃষ্ণ এখন আমার ওপরে নেই, সম পরিমাণ ভারসাম্যে উঠে এসছি আমরা। আমি এখন তার গায়ে বিচুটি পাতা ঘষে দিতে পারি, আবার কৃষ্ণের পিঠ চুলকালে আমরা তাকে চুলকে দিতে পারি। এই উদাহরণগুলো রূপ গোস্বামী আনছেন উজ্জ্বল নীলমণি। বন্ধুরা কি করছে, কৃষ্ণকে উত্তপ্ত করছে। ভগবান এখন বন্ধু, কৃষ্ণকে জ্বালাচ্ছে, কৃষ্ণকে খোঁচাচ্ছে। পরীক্ষা দিতে বসে সেফটি পিন ফুটিয়ে বলছে, এই প্রশ্নের উত্তরটা আমাকে বলে দে, পারছি না। বন্ধুরা করি আমরা এই কাজগুলো। বিশ্রম্ভ, এক কথায় আরাম, এক কথায় ল্যাদ, এই যে অবস্থানটা, এখন কিন্তু সখ্যতা একটা সম পরিমাণ ভারসাম্যে উঠে এসছে। এখন এটা হয়ে যাচ্ছে প্রেয় রস। পেরিয়ে যখন চতুর্থ মুখ্য ভক্তি রসের জায়গায় এসে স্থিত হচ্ছি,
নাম কি? বাৎসল্য। এর স্থায়ী ভাবের নাম বৎসলতা বা বাৎসল্য। বৎসলতা বা বাৎসল্য। এখন হোয়াট ইজ বৎসলতা? এই বৎসলতা বা বাৎসল্য এই স্থায়ী ভাবের নামটিও সুকুমার সেন বৈষ্ণব পদাবলীর চয়নের ভূমিকায়। আচ্ছা ইন্দ্রাণী, কি কখনো তুমি আমার এই ক্লাসটা করেছিলে? মানে কোনো, আমার একটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, তুমি একদম ঠিকঠাক উত্তর দিচ্ছ পরপর, ওই জন্য আমার মনে হলো। সুকুমার সেন তার বৈষ্ণব পদাবলী চয়নের ভূমিকায় এই বৎসলতা বা বাৎসল্যকেও, আচ্ছা বুঝতে পেরেছি, একটা নাম দিচ্ছেন বৎসল, স্থায়ী ভাব। বৎসল থেকে বাৎসল। এখন বৎসল, বৎসলতা এই শব্দগুলো থেকেও আমরা সুকুমার সেনের এই বইটিকে একটু যদি স্টেপ অ্যাসাইড করে রাখি, একটু যদি সরিয়ে রাখি, আমরা দেখতে পাবো উজ্জ্বল নীলমণিতে স্থায়ী ভাবটার নাম দেওয়া হচ্ছে বৎসলতা। বৎসলতা বা বাৎসল্য, এই স্থায়ী ভাব থেকে রসের নাম বাৎসল্য রস বলে আমরা যাকে চিনি। এখানে কি হচ্ছে? এখন ভক্ত উঠে যাচ্ছে ওপরে, কৃষ্ণ ভগবান নেমে যাচ্ছে নিচে। বৎসলতা কথাটার মানে কি? বৎসলতা কথাটার মানে কি? মমত্ব, মমত্ব, মমতা। মমত্ব বা মমতা, মমত্ব বা মমতা মানে কি? মম মানে আমার, তার উপর তা দেওয়া, মানে তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার, এই বোধের উপর আরো স্ট্রেস দেওয়া। একটা অধিকার বোধের জন্ম হয় এই রসে। আমি কাকে স্নেহ করি, কাকে মমতা করি? যে আমার, যাকে আমি আমার বলে মানি। এই আমার অবস্থানটি কিভাবে কল্পনা করা হচ্ছে? বৈষ্ণব রসতত্ত্বের পর্যায়ে ভক্ত হয়ে যাচ্ছে যখন অভিভাবক। ভক্ত এখন আমার মাথার ওপর। কৃষ্ণ সে সন্তান, সে কারোর ভাই, সে চলে যাচ্ছে নিচে। এখন যখন কৃষ্ণ মাখন চুরি করে খায়, যশোদা তাকে শাস্তি দিতে পারে। এখন যখন ভাই কৃষ্ণ কোনো ভুল করে, দাদা বলরাম বকা দিতে পারে। বন্ধু হয়ে আমি কাউকে বকা দিতে পারি না, দিই, কিন্তু ওটা আমার এখতিয়ারে পড়ে না ভাই। আমি কাউকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারি না বন্ধু হয়ে। আমার মা পারে, আমার দাদা পারে, আমার বাবা পারে। এই যে অভিভাবকত্ব, মমত্ব হয়ে যাচ্ছে বাৎসল্য বা বৎসল। কি অদ্ভুত রকম ভাবে একটা মানবিক স্তরের প্রত্যেকটা গুণকে রাধা কৃষ্ণের আর্কেটাইপের ঐশ্বর্য সত্তা বজায় রেখেই কল্পনা করা হচ্ছে। জাস্ট কল্পনা করো, ভাবো। মুখ্য ভক্তি রসের তার চূড়ান্ত পরিণতি, তার চূড়ান্ত অবস্থান, এই সমস্ত রস পেরিয়ে কোথায় গিয়ে শেষ হচ্ছে? মধুর, যেটি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এর স্থায়ী ভাব কি? মধুরা বা প্রিয়তা। ভরতের শৃঙ্গার রসের আদলে, ভরতের শৃঙ্গার রসের আদলে এই মধুর রসের কল্পনা যে করা হচ্ছে, স্থায়ী ভাবের যে কৃষ্ণরতির মুখ্য অবস্থানটি কল্পনা করা হচ্ছে, সেই মধুরা বা প্রিয়তা স্থায়ী ভাবের তিনটি স্তর: সাধারণী, সমঞ্জসা, সমর্থা। সাধারণী, সমঞ্জসা এবং সমর্থা, এই তিনটে স্থায়ী ভাবের অবস্থান থেকেই রাধা কৃষ্ণকে এখন বন্ধুর মতো চাইতে পারে, অধিকার বোধেও কাছে ডাকতে পারে, প্রেমিকার মতো অভিমান করতে পারে, ভালোবাসতে পারে, কাঁদতে পারে, বাকি যতগুলো স্তর কল্পনা করতে পারে, যা পরবর্তীকালে বৈষ্ণব পদাবলিতে রসপর্যায় নামে আমাদের কাছে পরিচিত। সেই অবস্থানটির নাম হচ্ছে মধু। কি ভয়ঙ্কর উজ্জ্বল অবস্থান, উজ্জ্বলতম রস, তাই উজ্জ্বল রস। এই মধুর রসের মধ্যে পূর্ব কথিত সমস্ত রসের অবস্থান এসে মিলিত হচ্ছে। এটা যেন একটা কেন্দ্রীয় অবস্থান, যেখানে বাকি সমস্ত রসের ফল্গু ধারা এসে জমায়েত হচ্ছে। রাধা, মহাভাব স্বরূপিণী রাধার এখন কৃষ্ণকে এই সমস্ত বোধের জায়গা থেকে কাছে ডাকতে পারে, তাকে প্রীত করতে পারে, যার জন্য কলিযুগে চৈতন্যদেবকে এসে এটা অনুভব করতে হয় যে এই 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 উপলব্ধিটা কেমন।
দার্শনিক ভাবেই করতে হয়, তার এহবাজ্য কারণও থাকে, কিন্তু করতে তো হয়। কেমন এই উপলব্ধিটা কেমন মারাত্মক, অনির্বচনীয়, তাকেই বচনীয় রূপ দিয়ে এই তত্ত্বের প্রতিষ্ঠা উজ্জ্বল নীলমণি। এবং এই মধুর রসেরই অপর নাম কি দেওয়া হচ্ছে? শৃঙ্গার রস। এই মধুর রসেরই অপর নাম কি দেওয়া হচ্ছে? শৃঙ্গার প্রকরণ। তাই শৃঙ্গার প্রকরণে যেতে হলে আমাকে এই প্রত্যেকটা স্তর পেরিয়ে তবে শৃঙ্গার প্রকরণে আসতে হবে। এগুলো সিলেবাসে বলা নেই মানে শৃঙ্গার প্রকরণ থেকেই আমরা পড়া শুরু করবো, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। রাধার সব হবে বাবা, এক্ষুনি আমি আসছি। সঙ্গীতা যে প্রশ্নটি করেছে, রাধার সব হবে, রাধার সমস্ত অবস্থান হবে। আর একটা একটা করে যাওয়ার চেষ্টা করি। এই যে শৃঙ্গার প্রকরণ, এই শৃঙ্গার প্রকরণ, এই মধুর রস প্রকরণ, এই উজ্জ্বল রস প্রকরণ, যাই বলা হোক না কেন, তা একটাই মানে একটাকে ইঙ্গিত করে। এর দুটো প্রধান ভাগ, বিপ্রলম্ভ শৃঙ্গার, সম্ভোগ শৃঙ্গার। বিপ্রলম্ভ শৃঙ্গার, সম্ভোগ শৃঙ্গার। না, এই ফ্রি ক্লাসের কথা বলা হচ্ছে না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি মাঝে মাঝে এগুলো বলি, হয়তো সেখানে কেউ কেউ শুনেছো, তাই সেই উত্তরটা দিচ্ছিলে, সেইটা প্রসঙ্গে বলা হচ্ছে। বিপ্রলম্ভ শৃঙ্গার এবং সম্ভোগ শৃঙ্গার। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ বিপ্রলম্ভ? দেখবে উজ্জ্বল নীলমণিতে বিপ্রলম্ভের যে সংজ্ঞা প্রদান করা হচ্ছে, সেই সংজ্ঞানুযায়ী যা সম্ভোগের পুষ্টিকারক, সম্ভোগকে যে ত্বরান্বিত করে। একটু এই জায়গাগুলো থেকে না আমরা আমাদের দৈনন্দিন জীবনের এলিমেন্ট দিয়ে খুব সহজে বুঝতে পারবো। এই পর্যায়ে আমরা দার্শনিকতা একজন দার্শনিকের মতো, একজন পণ্ডিতের মতো আর বুঝবো না। তাহলে কোনোদিন বৈষ্ণব পদাবলী বুঝতে পারবে না, কোনোদিন উজ্জ্বল নীলমণি বুঝতে পারবে না। একদম সহজভাবে আমাদের বাস্তব জীবন অভিজ্ঞতা দিয়ে বোঝো, খুব মানে আমাদের প্রত্যক্ষ গ্রাহ্য উদাহরণ দিয়ে আমি বলার চেষ্টা করছি। বিপ্রলম্ভ কথাটার নাম কি? আমার নামেই আছে বাবা, শুভদীপ সরকার। নাম কি? বিপ্রলম্ভের মূল নাম হচ্ছে বিরহ। কিন্তু এই বিরহ কথাটা কিন্তু সরাসরি উজ্জ্বল নীলমণিতে বলা হলো না, বলা হলো কি, যা সম্ভোগের পুষ্টিকারক, তাই বিপ্রলম্ভ। তাহলে বিরহ সম্ভোগকে পুষ্টিদান করে? হ্যাঁ, করে তো। আমরা আমাদের বাস্তব জীবন অভিজ্ঞতা দিয়ে এটা কি অনুভব করতে পারি না? মানে এই যে ডিস্টেন্স, যদি সত্যি সত্যি প্রেম থেকে থাকে, সত্যি সত্যি ভালোবাসা থেকে থাকে, মানে আর পাঁচটা ওই মেসেজে মেসেজে ভালোবাসার কথা আমি বলছি না, আরে গাঢ় অনুভূতি যদি থেকে থাকে, একটা টান থেকে থাকে, সেই টানটাকে যাচাই করার জন্য মাঝে মাঝে বিরহের দরকার। আমরা তখন বুঝতে পারি যে এই টানটা কি মারাত্মক, এটাও তো একটা অনুভূতি। বিরহ মানে তো আমি আমার প্রিয়তমাকে দেখতে পাচ্ছি না বলে হাউ 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 করে কাঁদা, মিস ইউ লেখা, এটা তো নয়। এর সাথে তো জড়িত হয়ে আছে এই অনুভবের প্রগাঢ়তা। কোন জায়গা থেকে উজ্জ্বল নীলমণিকার ভাবছে একবার কল্পনা করো। ঐশ্বর্য রূপী দুই ক্যারেক্টারকে সামনে এনে তাদের অবস্থানগুলো কিন্তু লৌকিক করতে করতে যাচ্ছেন তারা প্রতিনিয়ত, একদম আমাদের বাস্তব জীবন। এই বিরহ, এই বিপ্রলম্ভ আমাদের সেই সম্ভোগের টানের মাত্রাটি বুঝিয়ে দেয়। আলটিমেট আমাদের উদ্দেশ্য কি? প্রিয়তমার সাথে মিলন, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, যাই বলি না কেন শক্ত শক্ত ভাষায়, আসলে টু বি কানেক্ট, সেই চূড়ান্ত মিলন অবস্থা, ওটাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু তার জন্য বাবা যেটা প্রধান, ওই ডেডিকেশন, ওই অধ্যাবসায়, ওই দূরত্ব, তারপরেও আমরা কতটাকে চাই, এই প্রামাণ্যতার সাপেক্ষে বিপ্রলম্ভের কল্পনা তারা করছেন। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে অনেক রস পর্যায়ে এই বিপ্রলম্ভ থেকে বার করছেন, যার মধ্যে চারটিকে তারা মুখ্য বলবেন, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। বিপ্রলম্ভের চারটি অবস্থান। শুভদীপ তো যে প্রশ্ন করছো মানে খুব দার্শনিক লেভেলের প্রশ্ন করছে, আমি চেষ্টা করব সব উত্তরের মধ্যে যাওয়ার।
তারা বিপ্রলম্ভের এই বিরহ, এই সম্ভোগের পুষ্টিকারকের মাত্রাটিকে সামনে রেখে মূল 4টি স্তম্ভ বা পিলার কল্পনা করবেন: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। প্রেম বৈচিত্র্য নয় কিন্তু বাবা, হাত জোর করে বলছি, এখনো অনেক অধ্যাপক ইউনিভার্সিটিতে পড়াতে গিয়ে বোর্ডে সাদা চক দিয়ে ঘষ ঘষ করে প্রেম বৈচিত্র্য লেখেন। প্রেম বৈচিত্র্য, তয় তয় জফলা। তারা সব স্বনামধন্য অধ্যাপক, তাদের প্রতি নমন, কিন্তু কথাটা প্রেম বৈচিত্র্য, তয় তয় জফলা। বিচিত্রতা থেকে বৈচিত্র্য, বিচিত্রতা থেকে বৈচিত্র্য। বিচিত্রতা মানে কি? অন্যমনস্ক। আমি প্রেম করছি কিন্তু আমার মনটা অন্য জায়গায় আসছে। আমরা লিখি, আমরা প্রত্যেকে লিখি, কারণ আমরা সেই সমস্ত অধ্যাপকদেরকে দেখেই তো বড় হই। আমিও একটা সময় যখন প্রথম এসব জানছি, প্রেম বৈচিত্র্যই জেনে বসে আছি। তোমাদেরও ভুল ভাঙবে, আমারও ভেঙেছিল, সবার ভুল ভেঙে যাবে, কোনো চাপ। ফলত বিচিত্রতা থেকে বৈচিত্র্য, বৈচিত্র্য মানে, বিচিত্রতা মানে হচ্ছে অন্যমনস্ক। আসছি, পরপর আসছি। প্রথমে হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগ ব্যাপারটা অনেকটা ইংরেজি যে শব্দ ফোর প্লে কথাটা আমরা ব্যবহার করি তার সমতুল্য, কিন্তু একটু পার্থক্য আছে, একটু তফাৎ আছে। এগুলো সব এক একটা রসপর্যায়, আস্তে আস্তে এর মধ্যে থেকে বেরোবে। এই রসপর্যায়গুলোকে সামনে রেখেই কিন্তু আমরা ওই ইউনিট 3 বৈষ্ণব পদাবলীর বৈষ্ণব পদসাহিত্য পাঠ করি, একদম সিস্টেমেটিক, পুরোটা একটার সাথে একটা কোরিলেটেড। আলাদা প্রসঙ্গ, আমি পরে বলবো। এই পূর্বরাগ কাকে বলছি? যেখানে চোখে দেখে, কানে শুনে, বাঁশির আওয়াজ শুনে একটা 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 উত্তেজনা অনুভব করা, যে আমি আর থাকতে পারছি, আমি আমার ওই প্রিয়তমার কথা শুনে আমি ঠিক থাকতে পারছি না। এখন এই ঠিক না থাকাটা আমরা বুঝতে পারি, কোন দিক থেকে ঠিক না থাকাটা, এই উত্তেজনাটা আমরা ফিল করতে পারি কোন দিক থেকে। উত্তেজনাটা যেটা ইংরেজিতে ফোর প্লে শব্দ দিয়ে বোঝানো হয়, পূর্বরাগ। কিন্তু এটা বিপ্রলম্ভের মধ্যে কেন? এটা যদি আমি আমার প্রিয়তমার কথা শুনে, দর্শন, শ্রবণ, বংশী ইত্যাদি অবস্থান শুনে আমি ঠিক থাকতে না পারি, এটা কেন বিপ্রলম্ভের মধ্যে তাহলে পড়ছে? এটা তো বিরহের কোনো জায়গা নেই। আছে, একটু খেয়াল করে দেখো, একটু তোমরা নিজেরা কল্পনা করে দেখো। কারণ আমার ওই মুহূর্তে আমি যার কথা শুনছি তাকে তো কাছে পাচ্ছি না। তাহলে বিপ্রলম্ভের একটা মান্যতা সূচক কনস্ট্যান্ট অবস্থান কিন্তু আছে বাবা, একটা মান্যতা সূচক কনস্ট্যান্ট অবস্থান কিন্তু আমরা কল্পনা করছি, প্রিয়তম বা তমার অনুপস্থিতি। বিপ্রলম্ভ আমরা চিনব কি করে? বিপ্রলম্ভের অবস্থানটা আমরা মূলভাবে জানবো কি করে? যখন আমরা দেখব আমার প্রিয়তমা উপস্থিত নেই। পূর্বরাগে আমি তার কথা শুনছি, তার বাঁশির আওয়াজ শুনছি, তার ছবি টবি দেখছি, তার মূর্তি দেখছি, কিন্তু তাকে সশরীরে সামনে পাচ্ছি না। এই যন্ত্রণা আমার মধ্যে যে ডিস্টেন্সের বোধটি তৈরি করছে, তাই বিপ্রলম্ভ। তাই এর প্রথম ধাপ পূর্বরাগ ছাড়া আর কি বা হতে পারে? এই পূর্বরাগের যে অবস্থান, সেটি পেরিয়ে যে তার দ্বিতীয় স্টেজ, এই দ্বিতীয় স্টেজটি আরো মিষ্টি। হ্যাঁ, অবশ্যই রাজসিংহ উপন্যাসের কথা তোমরা বলছো, আমার ভালো লাগছে। মানে তোমরা এখন যে রিলেট করতে পারছো, এই জায়গাগুলো যে তোমরা রিলেট করতে পারছো, এটা সত্যি খুব একটা বড় দিক। কিন্তু মানে আমার ভালো লাগছে, আমি আসবো সেই রাজসিংহ প্রসঙ্গেও আসবো। দ্বিতীয় স্তরটিতে আমরা একটু পৌঁছে যাই, যেটাকে আমরা মান বলে জানতে চাইছি। মান, হোয়াট ইজ মান? মান কথাটার মানে কিন্তু কেবলই বাবা এখানে অভিমানকে ইন্ডিকেট করা হচ্ছে না। মান কথাটির মানে কিন্তু কেবল অভিমান নয়, অভিমানের একটা মিষ্টি অবস্থান তো জুড়ে আছে, কিন্তু এই মানকে উজ্জ্বল নীলমণিতে বিপ্রলম্ভের পর্যায়ে যেভাবে কল্পনা করা হচ্ছে, তারও একটা নতুন সংজ্ঞায়িত উপস্থাপনা আছে।
এই মানকে অনেকগুলো শ্রেণী, অনেকগুলো জায়গা, মেটেরিয়ালে সবটা উল্লেখ করা আছে, আমি জাস্ট কনসেপ্ট গুলো বলার চেষ্টা করি নাটশেলে। এই মানকে যে অবস্থান থেকে বোঝার চেষ্টা করা হচ্ছে তার মূলত দুটি রূপ, একটি নির্হেতু মান আর একটি সহেতু মান। এখন সহেতু মান এই জায়গাটা আমরা যখন ওই নায়িকা প্রকরণের অষ্টদশা পড়ব, অর্থাৎ বাসক সজ্জিকা, অভিসারিকা থেকে শুরু করে একদম প্রসিত ভত্রিকা পর্যন্ত, তার একটা বড় অংশ জুড়ে আছে এই মানের জায়গা, আসবো, আমি রিলেট করবো আজকে। কিন্তু আপাততর জন্য এটা জেনে রাখো, এই নির্হেতু আর সহেতু মানের মধ্যে সবচেয়ে ভালো ভালো পদগুলো লেখা হচ্ছে কিন্তু নির্হেতু মানকে কেন্দ্র করে। কাকে সহেতু বলবো আর কাকে নির্হেতু বলবো? যখন, জাস্ট একটা উদাহরণ দিই, এই দ্বিতীয় পর্যায়ে বিপ্রলম্ভের মান যাকে বলা হচ্ছে, যখন সহেতু মানের কথা বলছি, যখন কৃষ্ণ সংকেতকুঞ্জ স্থানে রাধাকে আসতে বলে বেটা নিজে আসছে না, রাধা গোটা রাত ধরে সেখানে বসে থাকছে, রাধা গোটা রাত ধরে সেখানে অবস্থান করছে। সকালবেলা সে ভাবছে যে বোধহয় আর কৃষ্ণ আসবে না, বোধহয় কৃষ্ণ আমাকে ভুলে যেতে বসেছে অন্য কাউকে পেয়ে। কিন্তু তখনও রাধা কিন্তু এইভাবে পুরোপুরি স্থিত নয়, তখনও কিন্তু রাধা এই ভাবের জায়গায় পুরোপুরি স্থিত নয়। আমি আসবো খণ্ডিতা, বিপ্রলব্ধা, কলহান্তরিতা, আমি যখন নায়িকা প্রকরণে যাচ্ছি আমি তখন আসছি। এখন শুধু এইটুকুনি জায়গা বুঝে রাখো, রাধা তখন এই বোধে স্থিত হতে যাচ্ছে যে বোধহয় কৃষ্ণ আমাকে ভুলে যাচ্ছে, আমি বোধহয় আজকে কোনো কারণে তাকে দুঃখ দিয়েছি। সেই সময় কৃষ্ণ বাবা জীবন ভোরবেলা, সকালবেলা, গোটা রাত্রি পেরিয়ে যাওয়ার পর আসছে, রাধা দেখছে কৃষ্ণের গায়ে অন্য নারীর সম্ভোগ চিহ্ন, কৃষ্ণের সারা গায়ে অন্য নারীর সম্ভোগ চিহ্ন। এই যে অবস্থা, যেটাকে আমরা খণ্ডিতা বলেছি, রাধা তখন পরিপূর্ণভাবে বুঝে গেছে যে আমি আর কৃষ্ণের সঙ্গে যুক্ত নই, আই এম ডিটাচড। অ্যাটাচমেন্ট যদি হয় বৈষ্ণব রস সাহিত্যের মূল দিক, রাধা এই একমাত্র এই পর্যায়ে এতটাই আহত হবে, এতটাই তার অধিকার বোধের জায়গা, তার ভালোবাসা আহত হবে। এই জায়গায় কৃষ্ণ কিন্তু শট নায়ক হবে না। আমি নায়ক প্রকরণে শট, দৃষ্ট নায়ক প্রসঙ্গেও আমি বলবো, এখানে কিন্তু কৃষ্ণের শট হওয়া উচিত ছিল, শট নায়কের প্রকরণে, কিন্তু হবে না। কেন হবে না আমি আসবো। কৃষ্ণ এসে দেখাবে, এই দেখো বাবা আমি এসছি। ও কিন্তু লুকানোর চেষ্টা করবে না, কৃষ্ণ কিন্তু এটা কোথাও গিয়ে লুকাবে না, এই যে আমার গায়ে যে অন্য নারী সম্মুখ চিহ্ন কোটফোট করে ঢেকে এসছে ওসব করবে না, একদম সরাসরি আসবে, একদম স্মার্টলি বিন্দাস ঢুকবে সংকেত কুঞ্জস্থান। রাধা ওটা দেখে আর স্থির থাকতে পারবে না, নিজেকে বিচ্যুত, খণ্ডিত কল্পনা করবে, সে আর কৃষ্ণের সাথে যুক্ত। যে জীবাত্মা পরমাত্মার মিলন ফিলন ইত্যাদি নিয়ে অনেক ভেবেছি, আমি আজকে এর থেকে পুরোপুরি ডিটাচমেন্ট, ডিরেইলড। এই অবস্থায় তার যে মান হবে, দুর্জয় মান বলে আমরা চিহ্নিত করি, দুর্জয়। একে ভাঙানোর চারটিখানি কথা না, রাধার এই মান ভাঙানোর জন্য 5 রকম চেতক সহায় নিযুক্ত করবে কৃষ্ণ। নায়ক প্রকরণের সাথেই আমাদের সহায় ভেদ করতে হয়, পীঠমর্দ, বিদূষক, নর্মশক, এই যে এতগুলো সহায় ভেদ, এদের প্রত্যেকের কাজ হবে রাধার মান ভাঙানো, ভাঙানো যাবে না। এতটাই প্রবল রাগ করে বসে থাকবে এই খণ্ডিতা অবস্থায়। এই অবস্থায়, এই মুহূর্তে, এই সময় কৃষ্ণ এই যে মানের অবস্থাটা তৈরি করবে রাধার মধ্যে, এটা কিন্তু বাবা সহেতু মান। এর কারণ আছে, এর কারণ আছে। সত্যি সত্যি রাধার মানে রাধার এখানে শুধু অভিমান করার কারণ নেই, এটা মানে রীতিমতো কৃষ্ণকে মানে ভগবান যদি না হয়, মানে একদম একটা লৌকিক এই জায়গায় যদি অন্য কোনো আর 5টা হাবি জাবি ছেলে পুলে হতো, মানে মারধর করার মতো প্রয়োজন ছিল, সেটা তো রাধা করবে না, কারণ জানে ভগবানের গায়ে হাত তোলা যায় না। কি অদ্ভুত রকম ভাবে সব সাজিয়ে রেখেছে, তুমি চাইলেও কৃষ্ণকে মারতে পারবে না যদি তোমার রাগও হয়। আরেক রকমের মান, এর কোনো কারণ নেই, উজ্জ্বল নীলমণিতে অসম্ভব সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এর কোনো কারণ নেই। কিরকম? কৃষ্ণের বুকে একটা মণি থাকে, সব সময় দেখা যায় না, যখন চায় কৃষ্ণ তখন দেখায়। মণিটার নাম কেউ জানো? কৃষ্ণের বুকের মাঝখানে একটা মণি থাকে,
ওই আয়রন ম্যানের মতো জল জল করে অনেক সময়, সব সময় দেখা যায় না, কৌস্তব মুনি। সেই কৌস্তব মুনি, হ্যাঁ সেই কৌস্তব মুনিতে রাধা অনেক সময় নিজের মুখ দেখতে পায়, চকচক করে আয়নার মতো। তো তখন কি হয় যে রাধা নিজের মুখই দেখছে, স্বাভাবিক, আয়নায় কি আমি শাহরুখ খানের মুখ দেবো, আমার এই বিচ্ছিরি টাইপের মুখটাই দেখবো, এটাই স্বাভাবিক। রাধাও তেমনি তার মুখ দেখছে, কিন্তু দেখতে দেখতে সে হ্যালুসিনেট করে যে এটা রাধার মুখ নয়, এটা চন্দ্রাবতীর মুখ, এটা রাধার মুখ নয়, এটা 16,108 ওই নায়িকার অন্য যে কোনো নারীর মুখ, কিন্তু ওটা রাধার নয়। রাধা কৃষ্ণের বুকে অবস্থিত কৌস্তব মুনিতে নিজের মুখ দর্শন করে অন্য নারীর কল্পনা করে কৃষ্ণের উপর রাগ করে। বুঝতে পারছো মেয়েটাকে কি পাগল করে দিয়েছে কৃষ্ণ। মানে একটা সময় গিয়ে রাধার যে উন্মাদিনী অবস্থা, একটা পর গিয়ে রাধার যে মৃত অবস্থায়, যে পূর্বরাগের 10টি দশা জানতে পারবো না, একদম শেষ দশাটির নাম হচ্ছে কিন্তু মৃত্যু, কায়িক মৃত্যু নয়, মানে মাথা পুরো গেছে। কৃষ্ণ এত জ্বালাবে, এত জ্বালাবে, এটাই কৃষ্ণ কিন্তু উপভোগ করে, যে আমি একটা মেয়ে আমাকে কত ভালোবাসে সেটা এই সমস্ত স্টেজ পেরিয়ে তাকে প্রমাণ করতে হবে। এটা উপভোগ করার জন্য তোমাকে চৈতন্যদেব হয়ে জন্মাতে হয় না, এমনি বোঝা যায়। চৈতন্যদেব এসছেন, আমাদের বুঝিয়েছেন, সেটা আলাদা কথা, কিন্তু এটা হবে, এর তো কোনো কারণ নেই। উজ্জ্বল নীলমণিকার বোঝাবেন যে এটা তো নির্হেতু, মানে এর তো কৃষ্ণের কোনো দোষ নেই। কৃষ্ণের বুকে মণিটা জলজল করছে, সেই জলজলে জায়গায় নিজের মুখচ্ছবি দেখে অন্য নারীর ভ্রমে রাধা কৃষ্ণের ওপর রাগ করবে যে তোমার বুকে অন্য এই নারীর মুখ কেন বলে রাগ করবে। এটা কিন্তু দুর্জয়মান হবে না। কৃষ্ণ বোঝাবে যে বাবা তুমি পাগল টাগল হয়ে গেছো, এসব করো না, চলো সিনেমা দেখতে যাই, আবার রাধা মেনে যাবে। প্রথমটাই কিন্তু রাধা মানবে, প্রথমটায় রাধাকে মানানোর জন্য কৃষ্ণকে প্রায় পায়ে পড়তে হবে, মানে পায়ে পড়বে না, কৃষ্ণ ঝুঁকবে, একদম উজ্জ্বল নীলমণিতে গল্পের মতো এগুলো বলা হচ্ছে। কৃষ্ণ ঝুঁকবে, রাধা সঙ্গে সঙ্গে গলে যাবে, এই ভগবান আমার পা ধরছো, ছিছি তুমি না দেবতা, ভক্তের পা ধরতে আছে বলে দুর্জয়মান ভেঙে যাবে। কৃষ্ণ জানে কখন কোন ট্রাম কার্ডটা বার করতে হয়। কলহ অন্তরিত হবে, কলহন্তরিতা, খণ্ডিতা অবস্থা একমাত্র ভগবান তার দাসের মাথা নত করার জায়গাতেই যখন পৌঁছাবে, তখনই রাধার কলহ অন্তরিত হবে, কলহ অন্তরিত। আসছি নায়িকা প্রকরণে, যাবো একটু পরে। তাহলে এই যে মান, এই মানের যে দুটি অবস্থান, এটিও বিপ্রলম্ব, কিন্তু এখানে স্বয়ং কৃষ্ণ আছে, তবু রাধা কৃষ্ণ থেকে নিজেকে বিচ্যুত কল্পনা করে। এই যে বিচ্যুতি অবস্থান পুরো সাইকোলজিক্যাল, পুরো সাইকোলজিক্যাল। এখানে প্রিয়তমা কাছে আছে, তবু প্রিয়তমা মনে করছে সে কাছে, তাই বিপ্রলম্ব। বুঝতে পারছো? তাহলে পূর্বরাগ মান, তৃতীয় অবস্থান কি? প্রেম ও বৈচিত্র্য। এটা ভীষণ মিষ্টি একটা জায়গা। এটা 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 এটার সাথে আমরা গুলিয়ে ফেললি আক্ষেপ অনুরাগকে, এই প্রেম ও বৈচিত্র্যের সাথে আমরা গুলিয়ে ফেলি আক্ষেপ অনুরাগকে। দুহুকারে দুহু কদে, এই দুহু করে দুহু কাদে বিচ্ছেদ ভাবিয়া, যেটি আমরা সবসময় ক্লিশে হয়ে গেছে, বহু ব্যবহারে জীর্ণ হয়ে গেছে পথটির কথা বলি। বেসিক্যালি কিছুই নয়, নায়ক নায়িকা একই সাথে ঘনিষ্ঠ অবস্থায়, আলিঙ্গনবদ্ধ অবস্থায়, চুম্বনরত অবস্থায়, একদম সশরীরে ভাই পাশেই আছে, কেউ হ্যালুসিনেটও করছে না, পাশেই বসে আছে, মানে একদম ঘনিষ্ঠ ভাবে। তবু যদি মনে করে, সাধারণত নায়িকাই মনে করছে, এখানে নায়কের খুব একটা কিছু যায় আসছে না, যদি নায়িকা মনে করে যে প্রিয়তমা নেই, সামনে বসে আছে, তবু মনে করছে প্রিয়তমা। এই যে অন্যমনস্কতার কথা বলছিলাম, বিচিত্রতাটা কিসের? আমি আমার প্রেমাস্পদকে আলিঙ্গন করে বসে আছি, কিন্তু আমার মনটা অন্যমনস্ক জড়িয়ে বসে থাকা সত্ত্বেও মনে হচ্ছে সে। এই যে বিচিত্রতা, তাই বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য, অসম্ভব সাইকোলজিক্যাল। আমি এই জন্যই উজ্জ্বল নীলমণির কথাটা এত মানে মানে তাকে প্রাচ্য কাব্যতত্ত্বে এরকম একটা অদ্ভুত প্রেমবাদ কত বছর আগে তৈরি হয়ে আছে, আমাদের তবু বারবার পাশ্চাত্যে হাতড়ে বেড়াতে হয়। মানে আমরা যখন বাংলা সাহিত্যে যৌনতা, প্রেম ইত্যাদি নিয়ে কাজ করি, যারা যারা গবেষণা করেছেন তাদের প্রত্যেকের ওই পাশ্চাত্য নির্ভরতা, মিশেল ফুকোর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি, এই বইগুলোকে নিয়ে আমরা মেতে থাকি। অথচ কত মারাত্মক
সাইকোলজিক্যাল দিক থেকে প্রেমের এই তত্ত্বগুলোকে ব্যাখ্যা করে দেওয়া হয়ে গেছে আমাদের এই পুরো ভারতবর্ষে। ভাবলে অবাক হতে হবে। প্রেম বৈচিত্র্যের সাথে আক্ষেপ অনুরাগকে গুলিয়ে ফেলি। আক্ষেপ অনুরাগে প্রেমাস্পদ কিন্তু সত্যি সত্যি থাকে না। তাহলে আক্ষেপ অনুরাগ আর প্রেম বৈচিত্র্যের মধ্যে তফাৎটা কিভাবে মনে রাখবো? প্রেম বৈচিত্র্যতে নায়ক উপস্থিত আছে, তবু আমার বিরহের যাপন। আক্ষেপ অনুরাগে সত্যি সত্যি নায়ক নেই, তাই বিরহের যাপন। তখন নায়িকা যে অবস্থা, তার নাম হচ্ছে প্রসিত ভত্রিকা। নায়ক হয়তো অদূর প্রবাসে গেছে, চাল ডাল কিনে এক্ষুনি চলে আসবে, না হলে সুদূর প্রবাসে গেছে কংসবধের জন্য মথুরা। আর ফিরবে কিনা জানো? আমরা কিন্তু আক্ষেপ অনুরাগকে প্রেম বৈচিত্র্যের সাথে আর গোলাবো না। হ্যাঁ, খুব প্রাসঙ্গিক রবীন্দ্রনাথের এই প্রেম বৈচিত্র্যের লাইনটি তুলে ধরছো শুভদীপ, ভালো লাগছে আমার। এবং সর্বশেষ বিপ্রলম্ভের যে অবস্থান, সর্বশেষ বিপ্রলম্ভের যে অবস্থান, সেইটির নাম হচ্ছে প্রবাস। সেইটির নাম হচ্ছে প্রবাস। এই প্রবাস কথাটার মানে কি? এই প্রবাস কথাটার মানে কি? এই প্রবাস কথাটার মানে নায়ক কোনো কাজে বাইরে গেছে। নায়ক কোনো কাজে বাইরে গেছে। এখন দুরকম ভাবে বাইরে যেতে পারে। একটা হচ্ছে একটু দূরে, কিঞ্চিত দূর। আরেকটা হচ্ছে অনেক দূর। কিঞ্চিত দূর মানে এক্ষুনি গরু গোচারণ করে চলে আসবে। কিঞ্চিত দূর মানে এক্ষুনি রাসলীলায় গেছে চলে আসবে। মানে চলে আসাটা যেখানে পাকাপাকি। আমি কি বোঝাতে পারছি? প্রবাসের এই জায়গাটা হচ্ছে সেই জায়গা, সর্বশেষ স্তর বিপ্রলম্বের, যেখানে নায়ক কখনো একটু কাছে যায়, একটু দূরে যায়, আবার কখনো অনেকটা দূরে যায়। একটু দূরে কখন কখন যাচ্ছে প্রবাসের ক্ষেত্রে? যখন কোনো সামান্য কাজ, গোচারণ, রাস ইত্যাদি অবস্থান করে ফিরে আসবে। মানে এই অবস্থানটিতে অন্তত আমরা দেখতে পাবো নায়িকা রাধা কিন্তু জানে যে নায়ক ফিরে আসবে। আরেক রকমের প্রবাসের কথা আমরা পাচ্ছি, যেটাই বৈষ্ণব পদাবলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড় করানো হয়েছে। সেই প্রবাসটার নাম হচ্ছে সুদূর প্রবাস, যেখানে নায়িকার কাছে সরাসরি নিশ্চয়তা নেই যে নায়ক সত্যি সত্যি ফিরে আসবে। এই নিশ্চয়তার বোধটুকু নেই। এবং আমরা দেখতে পাই বৈষ্ণব পদাবলিতে মথুরায় কংস বধের জন্য গিয়ে নায়ক কৃষ্ণ সত্যি সত্যি কিন্তু ফিরে আসে না। আসে কি? বৈষ্ণব পদাবলিতেই অনন্ত বিরহের যাপনটিকে কিন্তু বাঁচিয়ে রাখা হয়। কৃষ্ণের ফিরে আসার ইঙ্গিত কোথাও কোনো সাহিত্যে নেই। এই সুদূর প্রবাসকে কল্পনা করা হচ্ছে তিন রকম: ভূত, ভবন এবং ভাবী। মাথুরে আমি আসছি। মাথুরটা কাকে বলবো, এটাও আমাদের বারবার ভুল হয়। ভূত, ভবন ও ভাবী কাকে বলছি? ভূত, ভবন এবং ভাবী। আমরা যখন পদটা পড়ছি ভূত প্রবাস, যে শ্রীকৃষ্ণ মথুরা চলে যাবার পর বাস্তবে আর সত্যি সত্যি কখনো ফিরে আসছে না নায়ক কৃষ্ণ, এবং মথুরা গমনের ওই যে পর্যায়ের অবস্থান, যে কৃষ্ণ কি আর সত্যি ফিরে আসবে না, এই বোধে বারবার তাপিত হওয়া ভূত প্রবাস। ভবন প্রবাস কি? মথুরা গেছেন, অথবা তিনি মথুরা থেকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে গেছেন বা প্রতিশ্রুতি দিয়ে যাবেন, বর্তমান অবস্থা, ভবন প্রবাস। ভাবী প্রবাস কি? কৃষ্ণ যাবে, এখনো যায়নি, কৃষ্ণ বলেছে যাবে, ভবিষ্যৎকাল, ভাবী প্রবাস। কৃষ্ণ যাচ্ছে, ভবন প্রবাস। কৃষ্ণ চলে গেছে, ভূত প্রবাস। কিভাবে সাইকোলজিক্যালি তিনটে অবস্থানকে কল্পনা করেছে ভাব। এবং মাথুর হচ্ছে
সেই ভূত সুদূর প্রবাসের সবচেয়ে শেষ অবস্থান যেখানে কৃষ্ণ চলে গেছে আর আসেনি। আমি যদি বলি মাথুর তাহলে কোন প্রবাসের অন্তর্গত? ভূত ভবন না ভাবি সর্বশেষ যেটি, মানে কৃষ্ণ চলে গেছে আসছে না, ভূত প্রবাস তার অন্তর্গত। আমরা মাথুর বললে কিন্তু বারবার শুধু প্রবাসকে ডিনোট করি, করব না। ভূত সুদূর প্রবাসের ভূত অবস্থান। কৃষ্ণ চলে গেছে কিন্তু আর আসে না, কৃষ্ণ চলে গেছে কিন্তু আর আসছে না, বেসিক্যালি ও কখনো আসবেই না। কৃষ্ণ বেসিক্যালি আর আসবেই না। যদি আসে তাহলে তো গল্প শেষ বাবা, তাহলে তো তাদের মিলন। এই মিলনটা যদি দেখিয়ে দেওয়া হতো বৈষ্ণব পদ সাহিত্যে, আমাদের এই আকাঙ্ক্ষার জায়গাটি, অ্যাটাচমেন্টটি থাকতোই না। হ্যাঁ, ভূত হচ্ছে মাথুর, মাথুর হচ্ছে সেই ভূত অবস্থা, চলে গেছে আর কৃষ্ণ আসছে। এবার বুঝতে পারছো কেন কৃষ্ণকে ফিরিয়ে আনা হয় না? এই অনন্ত বিরহকে কেন রেখে দেওয়া হয়? এই অনন্ত বিরহ যাপনকে কেন বাঁচিয়ে রাখা হয় বৈষ্ণব পদাবলিতে? ঠিক এই কারণে। রবীন্দ্রনাথ বারবার দুঃখের তপস্যা করেছেন, বারবার এই বিরহের তপস্যা করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই বিরহ, এই বিপ্রলম্ভকে লালন করার নামই কিন্তু এক অর্থে প্রেম, যেটা বৈষ্ণব পদাবলী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। এটার আবার ভুল অর্থ করো না যে দুঃখ, চণ্ডীদাসের রাধা যেভাবে যোগিনী পাড়া হয়ে বসে থাকতো, দুঃখের বিলাসিতা করার নামই প্রেম, সেইটা নয়। এই বিপ্রলম্ভকে কন্ট্রোল করার জায়গায় রাধা নেই, এই বিরহ যাপনেই তার প্রেমের সার্থকতা, এই বিরহ যাপনেই তার ভূষণ, তার উষ্ণিস, তার মাথার শিরস্ত্রাণ। রাধা এই এত বিরহের মধ্যেও অন্য কোনো পুরুষগামী হয় না। সে চাইলে মুভ অন করতে পারত, করে না। এইটা কৃষ্ণ এনজয় করে। রাধা কতটা চায় তাকে, এখনো আমার জন্য অপেক্ষা করছে, দানব জড়তা মৃত্যু দশা পেরিয়েও, প্রসিদ্ধ ভত্রিকা হয়েও সে তার এত, রাধা তো বেসিক্যালি খুব সুন্দরী, সে তো চাইলেই যে কোনো গোপের কাছে যেতে পারতো, যাবে না, কৃষ্ণের জন্যই বসে থাকবে, হ্যালুসিনেট করবে, পাগল হয়ে যাবে। এইটা কৃষ্ণ এনজয় করে। এটা অবশ্যই খুব মেল সভিনিস্টিক অ্যাপ্রোচ, মানে আধুনিক নারীবাদী দৃষ্টিতে কৃষ্ণের এই অবস্থানকে আমরা প্রচন্ড কাটাছেড়া করতে পারি, কিন্তু আমাদের এখন ওই দিকে যাওয়ার প্রয়োজন। আমরা রাধার মনস্তত্ত্বটাকে সামনে রেখে এই শৃঙ্গার প্রকরণ অংশটিকে বুঝতে চাইছি। এই যে বিপ্রলম্ভের চারটে স্তর, তার মুখ্য অবস্থান মধুর রসের অ্যাটাচমেন্ট, তাই দ্বিতীয় বিপ্রলম্ভ পেরিয়ে যে স্তরটিকে কল্পনা করা হয় সেটি হচ্ছে সম্ভোগের স্তর। এই সম্ভোগকে দুটো ভাগে ভাগ করা হয়, মুখ্য সম্ভোগ, গৌণ সম্ভোগ। মুখ্য সম্ভোগ, গৌণ সম্ভোগ, এই দুটো স্তরকে আমরা সম্ভোগে ভাগ করি। এই মুখ্য আর গৌণের মধ্যে আরো চারটি স্তর কল্পনা করা হয়, দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম। অর্থাৎ সম্ভোগের প্রথমত দুটি ভাগ, মুখ্য এবং গৌণ। মুখ্য গৌণের আবার চারটে ভাগ, প্রত্যেকটারই এক। কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। আমি একটু এই জায়গায় তোমাদের কাছে একটু বোর্ড ওয়ার্ক করে চারটা তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমাদের মাথায় একেবারে গেঁথে যায়। এইভাবে যদি তোমরা মনে রাখতে পারো, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি উজ্জ্বল নীলমণির এত যে দিক, এত প্রকরণ, এত বিভাগ কোনোদিন ভুলবে না। আমি অন্তত ভুলিনি, আমি অন্তত ফল পেয়েছি, আমার ছাত্রছাত্রীরা এর আগে ফল পেয়েছে, তোমরাও নিশ্চয়ই এভাবে মনে রাখতে পারবে। তাহলে শৃঙ্গার প্রকরণের চারটি আমি একটু তোমাদের সাথে সাথেই বোর্ডে দেখানোর চেষ্টা করছি। প্রথম, তাহলে দুটি পর্যায়ে ভাগ। একটি হচ্ছে বিপ্রলম্ভ, মোটামুটি সহজভাবে বোঝা যাচ্ছে তো? শক্ত লাগলে বলবে, আমি অন্যভাবে আবার বলবো। ম্যাচিং দেয়, তালিকা মেলাতে দেয়, ফলত চারটা আমাদের ক্ষেত্রে কিন্তু খুব জরুরি। প্রথমত দুটো ভাগ,
বিপ্রলম্ব, সম্ভোগ। এই বিপ্রলম্বের 4টে অবস্থান। একটি হচ্ছে পূর্বরাগ, দ্বিতীয়টি হচ্ছে মান, তৃতীয়টি হচ্ছে প্রেম ও বৈচিত্র্য, এবং চতুর্থটি প্রবাস। রাইট? চতুর্থটি প্রবাস হলো। এই পূর্বরাগের 3টে স্তর, প্রৌঢ়, সমঞ্জস এবং 3 সাধারণ। এই পূর্বরাগের 3টে স্তর, প্রৌঢ়, সমঞ্জস, সাধারণ। সাধারণ পূর্বরাগে একদম যাকে ইংরেজিতে বলে অ্যামেচার, একটু একটু উত্তেজনা যাচ্ছে। সমঞ্জসে একটু বেশি, প্রৌঢ় ম্যাচিওর সবচেয়ে বেশি। এই যে প্রত্যেকটার আলাদা আলাদা স্তর দেখো কল্পনা করা হচ্ছে, এবং এই প্রৌঢ়, সমঞ্জস, সাধারণ বা সাধারণ, সমঞ্জস, প্রৌঢ় ক্রোনোলজিক্যালি মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যেভাবে খুশি মাথায় রাখো। এই প্রত্যেকটা জায়গাতেই প্রৌঢ় পূর্বরাগে যে অবস্থান সেটিই কিন্তু মুখ্য অবস্থান। পূর্বরাগ বললে আমরা কিন্তু প্রৌঢ় পূর্বরাগকেই চিনি, যার 10টি দশা: লালসা, উদ্বেগ, জাগর্জা, তানব, জড়তা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। আবার বলছি, এর 10টি দশা। পূর্বরাগ বললে আমরা তাহলে প্রৌঢ় পূর্বরাগ বুঝবো। এই প্রৌঢ় পূর্বরাগের 10টি দশা: লালসা, উদ্বেগ, জাগর্জা, তানব, জড়তা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। এর ক্রোনোলজি নেটে 2বার পরপর সাজাতে দিয়েছিল, ক্রোনোলজি পাল্টে দিয়েছিল। একবার জাস্ট ছোট করে আমি এর ক্রোনোলজিটা বলে দিচ্ছি। লালসা মানে কি? লাস্ট, শুনে থাকতে পাচ্ছি না, এক্ষুনি চাই প্রেমাস্পদ, এখনই চাই, লালসা। উদ্বেগ কি? এই যে এখনই চাই কিন্তু পাচ্ছি না, আমার প্রেমাস্পদ ঠিক আছে তো, চিন্তা হচ্ছে, উদ্বেগ। জাগর্জা কি? ঘুম নেই, এতই চাইছি সারা রাত ধরে, সারা সন্ধে ধরে, সারা বিকেল ধরে, কোনো ঘুম নেই, জাগর্জা। তানব, শরীর ক্রমশ শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। নেক্সট পর্যায়ে কি? জড়তা, আমি আর কোনো কাজ করতে পারছি না, এক জায়গায় স্ট্যাটিক হয়ে বসে আছি, এতটাই কষ্ট হচ্ছে। ব্যগ্রতা, হঠাৎ হঠাৎ ক্ষেপে উঠছি, হঠাৎ হঠাৎ সখীদের দিকে তেড়ে যাচ্ছি। ব্যাধি, সখীদেরকেই কৃষ্ণ বলে জড়িয়ে ধরছি। উন্মাদ, আমি যখন এতক্ষণ পর্যন্ত সখীকে কৃষ্ণ ভাবে জড়িয়ে ধরছিলাম, সখী তাও লিভিং অবজেক্ট ছিল। উন্মাদ অবস্থায় আমি কোনো জড় বস্তুকে আমি, হ্যাঁ, ব্যগ্রতা, এখানে ক্ষেপে যাওয়া অর্থে কিন্তু উজ্জ্বল নীলমণিতে বেশি ব্যবহার করা হচ্ছে, মানে বৈরাগ্য অর্থেও যে ব্যগ্রতা, উজ্জ্বল নীলমণির ব্যগ্রতা কিন্তু মানে ডেসপারেসি বোঝাচ্ছে, অনেক বেশি মানে সংক্ষোভকে বোঝাচ্ছে। এখানে ঠিক বৈরাগ্য অবস্থানটা জড়তায় অলরেডি পেরিয়ে এসছে রাধা, কেমন, সেই জন্যই আমি এটা উল্লেখ করে দিলাম। এবং জড়তা হচ্ছে স্ট্যাটিক হয়ে যাওয়া, মানে কোনো কাজ করতে না পারা, কোনো কাজ করতে না পারা। ব্যাধি হচ্ছে নন লিভিং অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্টকেও কৃষ্ণ বলে হ্যালুসিনেট করা। সখীকে কৃষ্ণ হিসেবে জড়িয়ে ধরা আর ইনঅ্যানিমেট বস্তু, জড় বস্তু, মানে আমি একটা টেবিলকে যদি এখন কৃষ্ণ বলে জড়িয়ে ধরি, এই অবস্থাটা হচ্ছে উন্মাদ। আর ব্যাধিতে তোমার সখীকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরা বা তোমার তাকে কৃষ্ণ মনে করার সাথে সাথে প্রচন্ড মানে একটা কাঁপুনি অনুভব করে রাধা, গায়ে জ্বর দেখা যায়, মানে যেটাকে আমরা এখনকার দিনে জ্বর বলি, তাপমাত্রা বেড়ে যায়, সেটা হলো ব্যাধি। মোহ মানে আর কিছু
কোনো জায়গা নেই রাধার, মানে যেখানে সে কৃষ্ণকে খুঁজে পায় পাগলের মতো ইটি ইটি ঘুরে বেড়াচ্ছে, এবং শেষ পর্যন্ত যে মৃত্যু, সেই মৃত্যুর অবস্থানটা কিন্তু কায়িক মৃত্যু নয়, মানে মৃত্যু সম যন্ত্রণা অনুভব করছে। তাহলে মানে ভাবো পূর্বরাগের স্তরেই মৃত্যু সম যন্ত্রণা অনুভব করতে পারে নায়িকা রাধা, তাহলে মিলনের জন্য সেই নায়িকা কতটা উদ্গ্রীব থাকতে পারে, তাহলে মিলনের জন্য কতটা সে উদ্গ্রীব হয়ে বসে থাকতে পারে। প্রথম স্তরেই যদি সে মৃত্যু সম যন্ত্রণা পেতে পারে। কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, এটা কি অলংকার বলতো? কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, ভয়ঙ্কর। এই যে প্রেমের জাগরণটি, এটি কিন্তু ভয়ঙ্কর। এই অলংকারটা হচ্ছে ভ্রান্তিমান, মানে আমি কালো জল, এই স্মরণোপমা, এই অলংকারটা হচ্ছে স্মরণোপমা, স্মরণ মনে পড়া, বলেছিলাম তোমাদের ফ্রি ক্লাসে বোধহয় বলেছিলাম, স্মরণোপমা, মনে পড়ে যাচ্ছে, স্মরণ পড়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে পূর্বরাগের হচ্ছে এই কটা স্তর, পূর্বরাগের হচ্ছে এই কটা অবস্থান। নেক্সট হচ্ছে মান। এই মানকে আমরা দুভাগে ভাগ করছি, সহেতু আর নির্হেতু। সহেতু আর নির্হেতু, রাইট? প্রেম বৈচিত্র্যর কোনো ভাগ নেই, প্রেম বৈচিত্র্যর কোনো ভাগ নেই। প্রবাসের সুদূর আর অদূর, এই সুদূরের তিনটে, ভূত, ভবন, ভাবী, আর অদূরের কোনো ভাগ সেই অর্থে নেই। এর মধ্যে আমরা বুদ্ধিপূর্বক অবুদ্ধিপূর্বক প্রবাসের একটি জায়গা পাবো। বেসিক্যালি বুদ্ধিপূর্বক প্রবাসের মধ্যেই এই সুদূর আর অদূর ঢুকে যাবে। বুদ্ধিপূর্বক মানে নিজের স্বেচ্ছায় কোনো কাজ, আর অবুদ্ধিপূর্বক মানে কৃষ্ণের ইচ্ছা নেই তবু তাকে কোথাও যেতে হচ্ছে। এই অবস্থানটা আমরা নায়ক কৃষ্ণের ক্ষেত্রে ততটা দেখতে পাবো না। তাই মূলত প্রবাস বলতে আমাদের বৈষ্ণব পদ সাহিত্যে বুদ্ধিপূর্বক প্রবাসকেই বুঝবো, সুদূর আর অদূর প্রবাসকেই বুঝবো, সুদূরের তিনটে ভাগকেই বুঝবো, ভূত, ভবন এবং ভাবী, এবং ভূতের স্তরটাই হচ্ছে মাথুর নামক রসপর্যায়। বিপ্রলম্বের শ্রেণী ক্লিয়ার? বিপ্লরম্ভ শৃঙ্গার প্রকরণের অবস্থানটি ক্লিয়ার? এবার আমরা যাচ্ছি সম্ভোগে, এই অংশটা মুছে দিচ্ছি, এবার আমরা যাচ্ছি সম্ভোগে। এই সম্ভোগের যে অবস্থানটি তোমাদেরকে বলার চেষ্টা করলাম, তার প্রথমত দুটো ভাগ, মুখ্য আর গৌণ। প্রথমত দুটো ভাগ। ধন্যবাদ শুভদীপ, তোমাদের এই কমেন্টগুলো আমার সারাদিনের পরিশ্রমের প্রাপ্তি। ভালো লাগে, তোমাদের কাজে লাগলে যখন তোমরা ভালো বলো পড়ানোগুলো, সারাদিন কাজ করে এই রাত্রির শেষে, বেলা শেষে এই কমেন্টগুলো আমার মাথায় থেকে। ধন্যবাদ। সম্ভব প্রথমত দুটো ভাগে বিভক্ত। থ্যাংক ইউ পিউ। একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ। এই মুখ্য সম্ভোগ আর গৌণ সম্ভোগের প্রাথমিক তফাৎটা বলে রাখি। গৌণ কথাটাই যখন তোমরা প্রশ্নে পাবে, কোথাও দেখতে পাবে, যে কোনো জায়গায় দেখতে পাবে, তখনই তোমরা এটাকে ডিনোট করবে স্বপ্ন সম্ভোগ নামে। তখনই তোমরা একে ডিনোট করবে স্বপ্ন সম্ভোগ নামে। গৌণ মানেই স্বপ্ন, স্বপ্ন মানে কিন্তু হ্যালুসিনেশন নয়। হ্যালুসিনেশন আমাদের চেতন স্তরে হয়, মানে আমি জেগে আছি, ড্যাব ড্যাব করে চেয়ে আছি, কৃষ্ণের কৌস্তব মুনিতে নিজের মুখচ্ছবি দেখছি কিন্তু অন্য নারীর ছবি মনে হচ্ছে, সেটা হ্যালুসিনেশন, স্বপ্ন নয়। স্বপ্ন মানে আমি ঘুমিয়ে আছি, আমার অবচেতন স্তরটি ক্রিয়াশীল। মনের যে তিনটে স্তর ফ্রয়েড বলে দিয়ে গেছেন, অবচেতন স্তরটি ক্রিয়াশীল, আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি কৃষ্ণ মথুরা থেকে ফিরেছে কংস হত্যা করে, হাতে ব্যাঙ্গালোর গোলাপ,
ক্যাডবেরি সিল্কের বিশাল বড় প্যাকেট, আমি কল্পনা করছি, আমি স্বপ্ন দেখছি, হ্যালুসিনেট করছি না। হ্যালুসিনেশনের বাংলা দিবা স্বপ্ন, জেগে জেগে স্বপ্ন। হ্যালুসিনেশনের বাংলা দিবা স্বপ্ন। আর আমি এখন ঘুমিয়ে আছি, আমার অবচেতন স্তরটি ক্রিয়াশীল, আমি স্বপ্নে দেখছি কৃষ্ণ এসছে, ভক্সওয়াগন গাড়ি থেকে নামছে, কালো কোট ব্ল্যাক কোট ইত্যাদি করছে, এবং আমি তার সাথে সোজা কথায় মিলিত হচ্ছি। এতদিন আমি আমার প্রেমাস্পদ নায়ককে দেখিনি, আমি মিলিত হচ্ছি। পুরোটাই রাধা স্বপ্নে করে, পুরোটাই রাধা স্বপ্নে করে। এবং এই অবস্থার নামই কিন্তু ভাবোল্লাস। রসপর্যায়ের নাম করেছি না, ভাব সম্মেলন, ভাবোল্লাস। স্বপ্নে করে রাধা, রাধা স্বপ্নে করছে, হ্যালুসিনেশন নয়। এই একমাত্র এই একটা জায়গায় রাধা কৃষ্ণের সাথে স্বাধীন ভর্তৃকা অবস্থানে গিয়ে পরিপূর্ণভাবে মিলিত হতে পারে। প্রেম বিলাস বৈবর্তের এই অবস্থানটি রাধা যদি কমপ্লিট করে থাকে, সেটা তার নিজের স্বপ্নে, সশরীরে নয়। নামেই গৌণ, সম্ভোগের এই স্তরটি নামেই গৌণ, কিন্তু রাধার কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্য স্তর, নিজের স্বমেহনের স্তর। রাধার এই স্তরটি তার নিজস্ব স্বমেহনের যাপন। কৃষ্ণ সত্যি সত্যি তার স্বপ্নে এই পর্যায়ে মথুরা থেকে ফিরে আসে, বাস্তবে না এলো। রাধা বাস্তবে যে আসছেন এটা নিয়ে ভাবেই না, সে এমন একটা মাইন্ডে চলে গেছে, সে স্বপ্নেই সব করে নিচ্ছে। ভয়ঙ্কর জায়গা, কিন্তু তোমরা যদি সাইকোলজিক্যালে কালী রাধার মনস্তত্ত্বকে ধরার চেষ্টা করো, ইটস এ ট্রিমেন্ডাস, একটা ভয়ঙ্কর মানসিক অবস্থা। এই দুটো স্তরেরই 4টে করে ভাগ, এই দুটো স্তরেরই 4টে করে ভাগ, মানে প্রত্যেকটারই সেম। সংক্ষিপ্ত, আমি পরপর লিখে দিচ্ছি, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন এবং সমৃদ্ধিমান, এবং সমৃদ্ধিমান। দেখো দেখা যাচ্ছে কিনা, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন এবং সমৃদ্ধিমান। মুখ্য সম্ভোগের ওই 4টে শ্রেণী, গৌণ সম্ভোগের, স্বপ্ন সম্ভোগেরও এই 4টেই শ্রেণী। কাকে বলবো সংক্ষিপ্ত? পূর্ব রাগের পর, পূর্ব রাগের পর যে সম্ভোগ, পূর্ব রাগের পর যে সম্ভোগ, তাই সংক্ষিপ্ত সম্ভোগ। পূর্ব রাগের লজ্জা এখনো অন্তর্হিত হয়নি। পূর্ব রাগে প্রেমাস্পদকে না পেয়ে যে বিরহের বিপ্রলম্ব অবস্থান, তার পরপরই যদি প্রেমাস্পদ চলে আসে, আমি তার সাথে মিলিত হই, কিন্তু সেই মিলনটা সংক্ষিপ্ত, খুব তাড়াতাড়ি, কুইক, কারণ একটা লজ্জাবোধ আছে। আমি যতই পূর্বরাগের প্রৌঢ়ত্ব নিয়ে তার সাথে মিলিত হই না কেন, পূর্বরাগের লজ্জাটা বাবা আমার এখনো যাচ্ছে। আমি চাইলেও একটা এক্সটেন্ডের পর আমি আর এগোতে পারছি না, সরে আসছি। পূর্বরাগের পর যে সম্ভোগ সংক্ষিপ্ত। পরেরটি সংকীর্ণ। সংকীর্ণ সম্ভব কখন হয়? যখন মানের পর, মান, আমি রাগ করেছি, তারপর কৃষ্ণ আমার মান ভাঙিয়ে আমার কাছে এসছে, আমি তাকে আলিঙ্গন করছি, আমি তাকে চুম্বন করছি, কিন্তু এখনো পর্যন্ত মানটাকে পুরোপুরি অন্তর্হিত করতে পারছি না, একটু একটু রাগ হচ্ছে। তুমি তো চন্দ্রাবলীকেও তাহলে এইভাবে জড়িয়ে ধরেছো, তুমি তো তাহলে ভদ্রাকে ওইভাবে জড়িয়ে ধরেছো, তুমি তো শৈব্যাকে ওইভাবে জড়িয়ে ধরেছো, মাথার মধ্যে ঘুরছে রাধা। খুব স্বাভাবিক অবস্থিতি, কিন্তু আমি কৃষ্ণকে ক্ষমা করে দিয়েছি, তাকে, তার প্রতি অভিমান হয়েছিল, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তারপরেও এটা আমার মাথার মধ্যে কাজ করছে। তাই এটা সংকীর্ণ, কমপ্লিট মিলনটা হচ্ছে না।
কম খচখচ নিয়ে, মনে মনে খচখচ নিয়ে মিলন হচ্ছে। পরেরটি হচ্ছে সম্পন্ন, পরেরটি হচ্ছে সম্পন্ন মিলন। সম্পন্ন মিলনের ক্ষেত্রে কিঞ্চিত দূর প্রবাস, অর্থাৎ একটু দূরে গেছে, একটু দূরে গেছে এবং চলে এসছে। বলেছিল আমি প্রিন্ট আউট করে আসছি, চলে এসছি, কথা দিয়ে কথা রেখেছি, খুব বেশিক্ষণ রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ল্যাদ খাই, চলে এসছে, তাড়াতাড়ি চলে এসছে, 9টার মধ্যে ঘরে ঢুকে গেছে। এই এরপর যে মিলন, এই কিঞ্চিত দূর প্রবাসের পর যে মিলন, এই মিলনটা হচ্ছে সম্পন্ন মিলন। মানে আগের পূর্বরাগের লজ্জা নেই, মানের অভিমানটুকু আর নেই, একটা একটা কমপ্লিটনেস আছে, আরেকটা অবস্থান আছে, কিন্তু পুরোটা নেই, পুরোটা নেই। এই জায়গাটা হচ্ছে সম্পন্ন। এর দুটো ভাগ, এর দুটো ভাগ। একটা হচ্ছে আগতি, মানে 9টায় আসবো বলেছি, 9টাতেই এসছি, তার আগে আসিনি। 9টায় বলেছি আসবো অফিস থেকে, আমি 9টাতেই এসছি, আগতি। আরেকটা হচ্ছে প্রাদুর্ভাব, আমি বলেছি 9টায় আসবো, এসে গেছি 6টা, সারপ্রাইজ ভিজিট। রাধা ভাবছে ও তো 9টায় আসবে, আমি চিলি পনিরটা করে রাখি, এসে খাবে, হঠাৎ করে 6টায় চলে এসছে হাতে গোলাপ ফুল নিয়ে, প্রাদুর্ভাব, সারপ্রাইজ ভিজিট। তার মানে কিঞ্চিত দূর প্রবাসের দু রকমের আশা হতে পারে নায়কের। একটা জটায় আসবো বলেছে, তটাতে আসতে পারে, যার নাম আগতি। আরেকটায় তার অনেকটা আগে চলে আসে, সারপ্রাইজ ভিজিট, তার নাম হচ্ছে প্রাদুর্ভাব। এই দুই কিঞ্চিত প্রবাসের পর নায়িকার সহিত নায়কের যে মিলন, তাই হচ্ছে সম্পন্ন মিলন, সম্পন্ন সম্ভব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকের যে স্তরটা, সব শেষের যে স্তরটা, এই সমৃদ্ধিমান সম্ভব। তাহলে কিসের পর হবে? কিসের পর হবে? সুদূর প্রবাসের। দেখো কিভাবে মিলিয়েছে। ও সরি 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 সরি, চিলি পনির বলেছি, কিন্তু আমি চিলি চিকেন বলিনি, চিলি পনির। হ্যাঁ, নিরামিষ খাবে বাবা, তোমরাও খুব দুষ্টু কিন্তু, সব ধরো আমার কথা। দেখো চিলি পনির করেছে, চিলি চিকেন নয়। লাস্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে সমৃদ্ধিমান। এই সমৃদ্ধিমান অবস্থাটা তাহলে কিন্তু তৈরি হবে নায়ক কৃষ্ণ যখন সুদূর অবস্থান থেকে আসবে। তার মানে সুদূর প্রবাসের পর সমৃদ্ধিমান, আমি কিন্তু পনির বলেছি, দেখো শুভদীপ ঠিক শুনেছে। সমৃদ্ধিমান হচ্ছে সুদূর প্রবাসের পর, সম্পন্ন হচ্ছে কিঞ্চিত দূর প্রবাসের পর, সংকীর্ণ হচ্ছে মান পরবর্তী, আর সংক্ষিপ্ত হচ্ছে পূর্বরাগ। এইবার বুঝতে পারছো শৃঙ্গার প্রকরণের কে যেভাবে ভেঙে ভেঙে সাজিয়েছে, প্রত্যেকটার সাথে মিলিয়ে কিভাবে সম্ভোগের অবস্থানগুলো কল্পনা করেছে। প্রেম বৈচিত্র্যের পর সম্ভোগ কল্পনা করা হলো না, যদি এই বাক্য থাকে তাহলে তার যুক্তি কি? প্রেম বৈশিষ্ট্যের পর, প্রেম বৈচিত্র্যের পর আর সম্ভোগের স্তর কল্পনা করা হলো না, তাহলে এর যুক্তি কি? যুক্তি হচ্ছে তখন তো নায়ক সামনেই আছে, তাকে আমি জড়িয়ে ধরেই নেই, তাহলে কি আমার তো সম্ভোগ হচ্ছে, তখন আলাদা করে কি আমি আর সম্ভোগের স্তর কল্পনা করব? প্রেম বৈচিত্র্যের পর তাই কোনো সম্ভোগের স্তর কল্পনা করা হলো না। পূর্ব রাগের পর হলো না, বিরহ আছে বাবা, ইন্দ্রাণী, প্রেম বৈচিত্র্যে বিরহ আছে, কিন্তু নায়ক বেটাও আছে। নায়ক বেটাকে আমি জড়িয়ে ধরেই বিরহের কল্পনা করছি, সম্ভোগরত অবস্থাতেই বিরহের কল্পনা করছি, তাই সম্ভোগের স্তর আর প্রেম বৈচিত্র্য থেকে বেরোবে না, পূর্বরাগ থেকে বেরোবে, মান থেকে বেরোবে, প্রবাসের দুটো স্তর থেকে দুরকম ভাবে বেরোবে, কিঞ্চিত দূর আর সুদূর। কিঞ্চিত দূর থেকে সম্পন্ন, সুদূর থেকে সমৃদ্ধিমান। সমৃদ্ধিমানটা হচ্ছে সেই চূড়ান্ত কাঙ্ক্ষিত অবস্থা নায়িকা রাধার কাছে, সেই চূড়ান্ত কাঙ্ক্ষিত অবস্থা নায়িকা রাধার কাছে, যখন কৃষ্ণ কংস বধ করে মথুরা থেকে ফিরে আসতে পারে, আসে না।
এবং এই চারটে স্তরকেই কল্পনা, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। সশরীরে তো হয় না, কৃষ্ণ তো ফিরে আসে না। তাহলে যদি এরকম প্রশ্ন হয়, সমৃদ্ধিমান সম্ভোগ একমাত্র রাধার গৌণ সম্ভোগেই সক্ষম সম্ভব, বাক্যটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? সমৃদ্ধিমান সম্ভোগ একমাত্র রাধার স্বপ্ন গৌণ অবস্থানেই সম্ভব, বাক্যটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? শুদ্ধ হবে, শুদ্ধ হবে। গৌণ অবস্থানেই সে কল্পনা করতে পারে, স্বপ্ন দেখতে পারে। সশরীরে তো আসে না কৃষ্ণ, কিন্তু স্বপ্নে তো বাধা নেই বাবা। স্বপ্নে অবচেতনে তো কৃষ্ণ আসবে, তার অবাধ গতায়াত, শুদ্ধ হবে। বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? শৃঙ্গার প্রকরণ আর কোনোদিন ভুলবে? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? এইভাবে কিন্তু বাক্য ডিরাইভ করবে, যুক্তি ডিরাইভ করবে, মন্তব্য ডিরাইভ করবে। মূল এসেন্সটা বুঝে নাও। আমাদের বাস্তবের রূপকেই কিন্তু তারা তৈরি করেছে পুরো। এই যে পুরো অবস্থানটা, এইটাকে কিন্তু পুরো একদম আমাদের প্রতিদিনকার আমাদের পাওয়া না পাওয়া তার